হ্যালো বন্ধুরা, শুরু হয়ে গেছে কুয়াশা এবিস রেডিও FM 89.2 এর সাথে আছি আমি শারমিন, এবং প্রতিবারের মতো রয়েছে আমাদের প্রথম ঘন্টায় দারুণ ক্লাসিক গল্প, ভয় বা রহস্যের কোন গল্প যেটা পড়ে থাকে সেতু, সেটাও আছে। আমরা আজকে খুব তাড়াতাড়ি গল্পে চলে যাব, কারণ আজকের গল্পের দৈর্ঘ্য বেশ লম্বা। এখন প্রথম পর্ব শুনছি, যেটা পড়ে শোনাচ্ছে সেতু। আজকে কাহিনীর এই গল্পের প্রথম ঘন্টার প্রথম গল্পের নাম হচ্ছে সত্যজিৎ রায়ের লেখা খগম। গল্পটার প্রথম অংশ শুনছি, তারপর ছোট্ট একটা বিরতি নিয়ে পরের অংশে চলে যাব, তারপর আবার ফিরে আসছি। পেট্রোম্যাক্সের আলোতে বসে ডিনার খাচ্ছি। সবে মাত্র ডালনা ডিমে একটা কামড় দিয়েছি। এমন সময় চৌকিদার লসমান জিজ্ঞেস করলো, आप लोग इमली बाबा की दर्शन नहीं करेंगे? বলতে বাধ্য হলাম যে ইমলি বাবার নামটা আমাদের কাছে একেবারেই নতুন, তাই দর্শন করবার প্রসঙ্গ ওঠেইনি। লসমান বলল, জঙ্গল বিভাগের যে জিপটা আমাদের জন্য মোতায়েন হয়েছে তার ড্রাইভারকে বললেই সে আমাদের বাবার ডেরায় নিয়ে যাবে। জঙ্গলের ভিতরেই তার কুঠি, ভারী মনোরম পরিবেশ, সাধু হিসেবেও নাকি খুবই উঁচু স্তরের। ভারতবর্ষের নানান জায়গা থেকে গণ্যমান্য লোকেরা এসে তাকে দেখে যান, ইত্যাদি ইত্যাদি। এছাড়া আর যে ব্যাপারটা শুনে আরো কৌতূহল হলো সেটা হলো এই যে বাবার নাকি একটা পোষা কেউটি আছে, সেটা বাবার কুটিরের কাছে একটা গর্তে থাকে, আর প্রতিদিন সন্ধ্যাবেলা সে গর্ত থেকে বেরিয়ে বাবার কাছে এসে ছাগলের দুধ খায়। ধৈর্যটি বাবু সব শুনে শুনে মন্তব্য করলেন, দেশটা বুজরুকিতে ছেয়ে যাচ্ছে একেবারে। বিশেষ করে ভণ্ড সাধু সন্ন্যাসীর সংখ্যা দিন দিন বিপজ্জনক ভাবে বেড়ে চলেছে। পশ্চিমে যতই বিজ্ঞানের প্রভাব বাড়ছে, আমাদের দেশটা নাকি ততই আবার নতুন করে কুসংস্কারের অন্ধকারের দিকে এগোচ্ছে। হোপলেস ব্যাপার মশাই, ভাবলে মাথায় রক্ত উঠে যায় একেবারে। কথাটা বলে ধৈর্যটি বাবু হাত থেকে কাঁটা চামচ নামিয়ে রেখে পাশ থেকে ফ্লাই ফ্ল্যাপ বা মক্ষিকা মারণ দণ্ডটা তুলে নিয়ে টেবিলের উপর এক অব্যর্থ চাপড়ে একটা মশা মেরে ফেললেন। ভদ্রলোকের বয়স 45 থেকে 50-এর মধ্যে, বেটে রোগা ফর্সা, চোখা চোখা চেহারা, চোখ দুটো রীতিমতো কটা। আমার সঙ্গে আলাপ হলো এই ভর দুপুরে এসে। আমি এসেছি আগ্রা হয়ে, যাব জয়পুরে মেজদার কাছে 2 সপ্তাহ ছুটি কাটাতে। এখানে এসে ডাকবাংলোয় বা টুরিস্ট লজে জায়গা না পেয়ে শেষটায় অনেক কাঠখড় পুড়িয়ে শহরের বাইরে এই ফরেস্ট রেস্ট হাউসে এসে উঠেছি। তাতে অবশ্যই আক্ষেপের কিছুই নেই, কারণ জঙ্গলে ঘেরা রেস্ট হাউসে থাকার মধ্যে বেশ একটা রোমাঞ্চকর আরাম আছে। ধৈর্যটি বাবু আমার একদিন আগে এখানে এসেছেন। কেন এসেছেন তা এখনো খুলে বলেননি। কাল এখান থেকে 22 মাইল পূবের দিক বলে একটা জায়গায় গিয়েছিলাম সেখানকার কেল্লার প্রাসাদ দেখতে। ভরতপুরের কেল্লাও আজ সকালে দেখা হয়ে গিয়েছে, আর বিকেলে গিয়েছিলাম কেওলাদোয়ের ঝিলে পাখির আস্তানা দেখতে। সে এক অদ্ভুত ব্যাপার। 7 মাইলের উপর লম্বা ঝিল, তার মাঝে মাঝে ছোট ছোট দ্বীপের মতো ডাঙা মাথা উঁচিয়ে রয়েছে, আর সেই ডাঙার প্রত্যেকটিতে রাজ্যের পাখি এসে জড়ো হয়েছে। তার অর্ধেকের বেশি আমি কোনো কালেও চোখে দেখিনি। আমি অবাক হয়ে পাখি দেখছি, আর ধৈর্যটি বাবু ক্ষণে ক্ষণে গজগজ করে উঠছেন, আর হাত দুটোকে অস্থির ভাবে এদিক ওদিক নাড়িয়ে মুখের আশপাশ থেকে উনকি সরাবার চেষ্টা করছেন। উনকি হলো একরকম ছোট পোকা, ঝাঁকে ঝাঁকে এসে মাথা চারপাশে ঘুরে আর নাকে মুখে বসে। তবে পোকাগুলো এতই ছোট যে তাদের অনায়াসে অগ্রাহ্য করে থাকা যায়। কিন্তু ধৈর্যটি বাবু দেখলাম বারবার বিরক্ত হয়ে উঠছেন। এত অধৈর্য হলে কি চলে? 8:30টার সময় খাওয়া শেষ করে সামনের বারান্দায় বেতের চেয়ারে বসে চাঁদনি রাতে জঙ্গলের শোভা দেখতে দেখতে ধৈর্যটি বাবুকে বললাম, ওই যে সাধু বাবার কথা বলছিল, যাবেন নাকি দেখতে? ধৈর্যটি বাবু তার হাতের সিগারেট একটা ইউক্যালিপটাস গাছের গুড়ির দিকে তাক করে ছুঁড়ে ফেলে বললেন, কেউটে পোষ মানে না, মানতে পারে না। সাপ সম্বন্ধে আমার যথেষ্ট জ্ঞান আছে মশাই। ছোটবেলায় জলপাইগুড়িতে থাকতুম, নিজে হাতে অজস্র সাপ মেরেছি। কেউটে হচ্ছে বিভৎস শয়তান সাপ, পোষ মানানো অসম্ভব। কাজেই সাধু বাবার খবরটা কতটা সত্যি সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে আমার। আমি বললাম, কাল তো বিকেলে এমনিতেই কোনো প্রোগ্রাম নেই, সকালে বান্নের কেল্লা দেখে আসার পর থেকে তো ফ্রি। আপনার বুঝি সাধু সন্ন্যাসীদের উপর খুব ভক্তি? প্রশ্নটার পেছনে বেশ একটা খোঁচা রয়েছে, সেটা বুঝতে পারলাম, কিন্তু আমি জবাবটা দিলাম খুবই সরলভাবে। ভক্তির কথা আর আসছে কি করে, কারণ সাধু সঙ্গের তো কোনো সুযোগই হয়নি এখন পর্যন্ত।
তবে কৌতূহল যে আছে সেটা অস্বীকার করব না। আমারও ছিল এককালে, বুঝছেন, কিন্তু একটা অভিজ্ঞতার পর থেকে আর। অভিজ্ঞতাটা হলো ধৈর্যটি বাবু নাকি ব্লাড প্রেশারের ব্যারাম। বছর 10 আগে তার জ্যাঠামশাইয়ের পাল্লাই পরে তিনি এক সাধু বাবার দেওয়া টোটকা ওষুধ খেয়ে নাকি 7 দিন ধরে অসহ্য পেটের যন্ত্রণায় ছটফট করেছেন, আর তার ফলে তার রক্তের চাপও নাকি গিয়েছিল বেড়ে। সেই থেকে ধৈর্যটি বাবুর ধারণা হয়েছে ভারতবর্ষের 90% সাধুই হচ্ছে আসলে ভণ্ড সাধু। ভদ্রলোকের বাবা বিদ্বেষটা বেশ মজার লাগছিল, তাই তাকে খানিকটা উস্কানোর জন্য বললাম, কেউটের পোষ মানার কথা যে বলছেন, আমি আপনি পোষ মানাতে পারবো না নিশ্চয়ই, কিন্তু হিমালয়ের কোন সাধু তো শুনেছি একেবারে বাঘের গুহায় বাঘের সঙ্গে একসঙ্গে বাস করে। শুনেছেন তো, দেখেছেন কি? স্বীকার করতেই হলো যে আমি দেখিনি। দেখবেন না, এই যে আষাঢ়ে গপ্পর দেশ, শুনবেন অনেক কিছুই, কিন্তু চাক্ষুষ দেখতে চাইলে দেখতে পাবেন না। আমাদের রামায়ণ মহাভারতে দেখুন না, বলছে ইতিহাস, কিন্তু আসলে আজগুবি গপ্পর ডিপো। রাবণের 10টা মাথা, হনুমান লেজে আগুন দিয়ে লঙ্কা পুড়োচ্ছে, ভীমের অ্যাপিটাইট, ঘটোৎকচ, হিড়িম্বা, পুষ্পক্রথ, কুম্ভকর্ণ, এগুলোর চেয়ে বেশি ননসেন্স আর কি বা আছে বলুন? আর সাধু সন্ন্যাসীদের ভণ্ডামির কথা যদি বলেন, সে তো এইসব পুরাণ থেকেই শুরু হয়েছে নাকি? অথচ সারা দেশের শিক্ষিত অশিক্ষিত লোকে একদিন ধরে এইসব গিলে খাচ্ছে। বায়না কেল্লা দেখে রেস্ট হাউসে ফিরে লাঞ্চ ও বিশ্রাম সেরে ইমলি বাবার জেরায় পৌঁছাতে 4টে বেজে গেল। ধৈর্যটি বাবু এ ব্যাপারে আর আপত্তি করেননি, হয়তো তার নিজেরও বাবা সম্পর্কে একটু কৌতূহল হচ্ছিল। জঙ্গলের মধ্যে একটা দিব্যি পরিষ্কার খোলা জায়গায় একটা বিরাট তেঁতুল গাছের নিচে বাবার কুটির। গাছের থেকেই বাবার নামকরণ, আর সেটা করছে স্থানীয় লোকেরা। বাবার আসল নাম কি তা কেউই জানে না। খেজুর পাতার ঘরে একটি মাত্র চেলা সঙ্গে নিয়ে ভাল্লুকের ছালের উপর বসে আছেন বাবা। চেলাটির বয়স অল্প। বাবার বয়স কত তা বোঝার জো নেই। সূর্য ডুবতে ডুবতে এখনো ঘন্টা খানেক বাকি, কিন্তু তেঁতুল পাতার ঘন ছাউনির জন্য জায়গাটা এখনই বেশ অন্ধকার। কুটিরের সামনে ধুনি জ্বলছে, বাবার হাতে গাজার কলকে। ধুনির আলোতেই দেখলাম কুটিরের একপাশে একটা দড়ি টাঙানো, তাতে একটা গামছা আর একটা কৌপিন ছাড়া ঝোলানো রয়েছে গোটা 10 সাপের খোলস। আমাদের দেখে বাবা কলকের ফাঁক দিয়ে একটু হাসলেন। ধৈর্যটি বাবু ফিসফিস করে বললেন, বৃথা সময় নষ্ট না করে আসল প্রসঙ্গে চলে যান তো দাদা। দুধ খাওয়ার সময়টা কখন জিজ্ঞেস করুন। আপ বালকিশন সে মিলনা চাহতে হে। ইমলি বাবা আশ্চর্য উপায়ে আমাদের মনের কথা জেনে ফেলেছেন। কেউটের নাম যে বালকিশন, সেটা আমাদের জিপের ড্রাইভার দীনদয়াল কিছুক্ষণ আগেই আমাদেরকে বলেছে। ইমলি বাবাকে আমাদের বলতেই হলো যে আমরা তার সাপের কথা শুনেছি এবং পোষা সাপের দুধ খাওয়া দেখতে আমাদের ভারী আগ্রহ। সে সৌভাগ্য কি আমাদের হবে? ইমলি বাবা আক্ষেপের ভঙ্গিতে মাথা নাড়লেন। তিনি বললেন যে বালকিশন রোজই সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বাবার ডাক শুনে গর্ত থেকে বেরিয়ে কুটির এসে দুধ খেয়ে যায়। 2 দিন আগে পর্যন্ত এসেছে, কিন্তু গতকাল থেকে তার শরীরটা নাকি তেমন ভালো নেই। আজ পূর্ণিমা, আজও সে আসবে না, আসবে আবার কাল থেকে। সাপের শরীর খারাপ হয় এ খবরটা আমার কাছে নতুন, তবে পোষা তো হবেই বা না কেন? গরু, ঘোড়া, কুকুর ইত্যাদির জন্য তো হাসপাতালই আছে। বাবার চেলায় আরো একটা খবর দিল। একে তো শরীর খারাপ, তার উপর কিছু কাঠপিঁপড়ে নাকি তার গর্তে ঝুঁকে বালকিশনকে বেশ কাবু করে ফেলেছিল। সেই সব পিঁপড়ে নাকি বাবার অভিশাপে পঞ্চত্ব প্রাপ্ত হয়েছে। কথাটা শুনে ধৈর্যটি বাবু আমার দিকে আর চোখে চাইলেন। আমি কিন্তু ইমলি বাবার দিকেই দেখছিলাম। চেহারায় তেমন কোনো বিশেষত্ব নেই, পরনে সাধারণ একটা গেরুয়া আলখাল্লা, মাথায় জটা আছে, কিন্তু তাও তেমন জবরজং কিছু নয়। কানে 2টা লোহার মাকড়ি, গলায় মোটা 4 ছোট বড় মালা, ডান কোণের উপর একটা তাবিজ। অন্য 5টা সাধু বাবার সঙ্গে খুব একটা তফাৎ নেই, কিন্তু তাও সন্ধ্যার পড়ন্ত আলোয় ধুনির পিছনে বসা লোকটার দিক থেকে কেন জানি চোখ ফেরাতে পারছিলাম না। আমরা দাঁড়িয়ে আছি দেখে চেলাটি 2টো চাটাই বার করে এনে বাবার হাত 10 দূরে বিছিয়ে দিল। কিন্তু বাবার পোশাক কেউটিকেই যখন দেখা যাবে না, তখন আর বসে থেকে কি হবে? দেরি করলে আবার ফিরতে রাত হয়ে যাবে। গাড়ি ঠিকই আছে, কিন্তু জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, আর আশেপাশে জন্তু জানোয়ারেরও অভাব নেই। হরিণের পাল তো রোজই দেখছি, তাই শেষ পর্যন্ত আর বসলাম না।
বাবাকে নমস্কার করতে তিনি মুখ থেকে কলকে না সরিয়ে চোখ বুজে মাথা হেট করে প্রতি নমস্কার জানালেন। আমরা দুজনে শখানিক গজ দূরে রাস্তার ধারে রাখা জিপের উদ্দেশ্যে রওনা করলাম। কিন্তু আগেও চারিদিকের গাছগুলো থেকে বাসায় ফেরা পাখির কলরব শুনতে পাচ্ছিলাম, এখন সব স্তব্ধ। কুটির থেকে বেরিয়ে কয়েক পা গিয়ে দুর্যোটিবাবু হঠাৎ থেমে বললেন, স্বপ্নেরা হয় নাই দেখা গেল, তার গর্তটা অন্তত একবার দেখতে চাইলে হতো না? তার জন্য তো ইমলি বাবার কাছে যাবার কোনো দরকার নেই। আমাদের ড্রাইভার দীনদয়াল তো বলেছিল যে ও গর্তটা দেখেছে। ঠিক কথা। গাড়ি থেকে দীনদয়ালকে নিয়ে আমরা আবার ফিরে এলাম। এবার কুটিরের দিকে না গিয়ে একটা বাদাম গাছের পাশ দিয়ে সরু পায়ে হাঁটা পথ ধরে খানিক দূর এগিয়ে যেতেই সামনে একটা কাটা ঝোপ পড়ল। আশেপাশে পাথরের টুকরো পড়ে থাকতে দেখে মনে হলো এককালে এখানে হয়তো দালান জাতীয় একটা কিছু ছিল। দীনদয়াল বলল, ওই ঝোপটার ঠিক পেছনেই নাকি সাপের গর্ত। এমনি দেখে কিছু বোঝার উপায় নেই, কারণ আলো আরো কমে এসেছে। দুর্যোটিবাবু তার কোটের পকেট থেকে একটা ছোট্ট টর্চ বার করে ঝোপের উপর আলো ফেলতেই পিছনে গর্তটা দেখা গেল। যাক, গর্তটা তাহলে সত্যিই আছে, কিন্তু সাপ? সে কি আর অসুস্থ অবস্থায় আমাদের কৌতূহল মেটাবার জন্য বাইরে বেরোবে? সত্যি বলতে কি, সাধু বাবার হাতে কেউটের দুধ খাওয়া দেখার বাসনা থাকলেও সেই কেউটের গর্তের সামনে দাঁড়িয়ে তাকে দর্শন করার খুব একটা ইচ্ছে হচ্ছিল না। কিন্তু ধৈর্যটিবাবুর কৌতূহল দেখলাম আমার চেয়ে অনেক বেশি। আলোয় যখন কাজ হলো না, তখন ভদ্রলোক মাটি থেকে ঢেলা কুড়িয়ে নিয়ে সেগুলো ঝোপের উপর ফেলতে আরম্ভ করলেন। এই বাড়াবাড়িটা আমার ভালো লাগলো না। বললাম, কি হলো মশাই? আপনার দেখে রোগ চেপে গেছে, আপনি তো বিশ্বাসই করছিলেন না যে সাপ আছে। ভদ্রলোক এবার একটা বেশ বড় ঢেলা হাতে তুলে নিয়ে বললেন, এখনো করছি না। এই ঢেলাতে যদি ফল না হয় তাহলে বুঝবো বাবাজি সম্বন্ধে এক স্রেফ গাঁজাখুরি গল্পের প্রচার করা হয়েছে। লোকের ভুল বিশ্বাস যত ভাঙানো যায় ততই মঙ্গল নয়। ঢেলাটা একটা ভারী শব্দ করে ঝোপের উপর পড়ে কাটা সমেত পাতাগুলোকে তছনছ করে দিল। ধৈর্যটিবাবু টর্চটা ধরে আছেন গর্তের উপর। কয়েক মুহূর্ত সব চুপ। কেবল বনের মধ্যে কোথায় যেন একটা ঝিঝি সবে মাত্র ডাকতে আরম্ভ করেছে। এবার তার সঙ্গে আরেকটা শব্দ যোগ হলো, একটা শুকনো সুরহীন। ধৈর্যটিবাবু হঠাৎ একটা পাথরের টুকরা তুলে নিয়ে চোখের নিমেষে সেটা বালকিশনের মাথার দিকে তাক করে ছুঁড়ে মারলেন। আর তারপরেই পরপর আরো দুটো। একটা বিশ্রী আশঙ্কায় দিশেহারা হয়ে আমি বলে উঠলাম, আপনি এটা কি করলেন ধৈর্যটিবাবু? ভদ্রলোক আমার পাশে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে চাপা গলায় বেশ উল্লাসের সঙ্গেই বললেন, ওয়ান কিউটেলেস। দীনদয়াল হা করে বিস্ফোরিত চোখে ঝোপটার দিকে চেয়ে আছে। ধৈর্যটিবাবুর হাত থেকে টর্চটা নিয়ে আমি এবার গর্তের উপর আলো ফেললাম। বালকিশনের অসার দেহের খানিকটা অংশ দেখা যাচ্ছে। ঝোপের পাতায় লেগে রয়েছে সাপের মাথা থেকে ছিটকিয়ে বেরোনো খানিকটা রক্ত। এর মধ্যে কখন যে ইমলি বাবা আর তার চেলা এসে আমাদের পিছনে দাঁড়িয়েছেন তা বুঝতেই পারিনি। ধৈর্যটিবাবুই প্রথম পিছন ফিরলেন। তারপর আমিও ঘুরে দেখি বাবা হাতে একটা যষ্টি নিয়ে আমাদের থেকে হাত 10 দূরে একটা বেটে খেজুর গাছের পাশে দাঁড়িয়ে ধৈর্যটিবাবুর দিকে এক দৃষ্টি চেয়ে আছেন। বাবা যে এত লম্বা সেটা বসা অবস্থায় বুঝতে পারিনি, আর তার চোখের চাহনির বর্ণনা দেওয়ার ক্ষমতা আমার নেই। শুধু এইটুকু বলতে পারি যে বিস্ময়, ক্রোধ আর বিদ্বেষ মেশানো এমন চাহনি আমি কারো চোখে দেখিনি। বাবার ডান হাতটা এবার সামনের দিকে উঠে এলো। এখন সেটা নির্দেশ করছে ধৈর্যটিবাবুর দিকে। হাতের তর্জনীটা এবার সামনের দিকে বেরিয়ে এসে নির্দেশটা আরো স্পষ্ট হলো। এই প্রথম দেখলাম বাবার আঙুলের এক একটা নখ প্রায় 2 ইঞ্চি লম্বা। কার কথা মনে পড়ছে বাবাকে দেখে? ছেলেবেলায় দেখা বিডন স্ট্রিটে আমার মামা বাড়ির দেয়ালে টাঙানো রবি বর্মার আঁকা একটা ছবি। দুর্বাসা মনি অভিশাপ দিচ্ছেন শকুন্তলাকে। ঠিক এইভাবে হাত তোলা, চোখে ঠিক এই চাহনি। কিন্তু অভিশাপের কথা কিছু বললেন না ইমলি বাবা। তার গম্ভীর চাপা গলায় হিন্দিতে তিনি যা বললেন তার মানে হলো, একটা বালকিশন গেছে তাতে কি, আরেকটা আসবে। বালকিশনের মৃত্যু নেই, বালকিশন অমর। ধৈর্যটিবাবু তার ধুলোমাখা হাত রুমালে মুছে আমার দিকে ফিরে বললেন, চলুন। বাবার চেলা এসে গর্তের মুখ থেকে কেউচের মৃতদেহটা বার করে নিল। বোধহয় তার সৎকারের ব্যবস্থার জন্য।
সাপের দৈর্ঘ্য দেখে আমার মুখ থেকে আপনাই একটা বিস্ময়সূচক শব্দ বেরিয়ে পড়ল। কেউটে যে এত লম্বা হতে পারে তা আমার ধারণাই ছিল না। ইমলি বাবা ধীরে ধীরে তার কুটির দিকে চলে গেলেন। আমরা তিনজন গিয়ে জিপে উঠলাম। রেস্ট হাউসে ফেরার পথে ধৈর্যটি বাবু গুম হয়ে বসে থাকতে দেখে তাকে একটা কথা না বলে পারলাম না। বললাম, সাপটা যখন লোকটার পোষা আর আপনার কোনো অনিষ্টও করছিল না, তখন ওটাকে কেন মারতে গেলেন আপনি? ভেবেছিলাম ভদ্রলোক বুঝি সাপ আর সাধুদের আরো কিছু করা কথা শুনিয়ে নিজের কুকীর্তি সমর্থন করার চেষ্টা করবেন, কিন্তু তিনি সেসব কিছুই না করে উল্টে আমাকে একটা সম্পূর্ণ অবান্তর প্রশ্ন করে বসলেন। খগম কে বলুন তো মশাই? খগম? খগম নামটা আবছা আবছা চেনা মনে হচ্ছে, কিন্তু কোথায় শুনেছি বা পড়েছি মনে পড়ল না। ধৈর্যটি বাবু আরো বার দুই এক আপন মনে খগম খগম করে শেষটায় চুপ করে গেলেন। মন বলছে ঘটনা শেষ দেখে এসেছি আমরা, কাজেই উনি আর ভেবে লাভ নেই। বাবা নিজেই বলেছেন বালকৃষ্ণের মৃত্যু নেই। ভরতপুরের জঙ্গলে কি আর কেউটে নেই? কালকের মধ্যে নিশ্চয়ই বাবার চালা চামুন্ডারা আর একটা কেউটে ধরে এনে বাবাকে উপহার দেবেন। ডিনারে লসমান মুরগির কারি রেঁধেছিল, আর তার সঙ্গে ঘিয়ে ভাজা হাতের রুটি আর উরুদকার ডাল। সারাদিনের ঘোরাফেরার পর খিদেটা দিব্যি হয়। কলকাতায় রাত্রে যা খাই তা ডবল খেয়ে ফেলে আক্লেশে। ধৈর্যটি বাবু ছোটখাটো মানুষ হলে কি হবে, তিনি বেশ ভালোই খেতে পারেন, কিন্তু আজ কেন যেন মনে হলো ভদ্রলোকের খিদে নেই। শরীর খারাপ লাগছে কিনা জিজ্ঞেস করাতে কিছু বললেন না। আমি বললাম, আপনি কি বালকিশোরের কথা ভেবে আক্ষেপ করছেন? ধৈর্যটি বাবু আমার কথায় মুখ খুললেন বটে, কিন্তু যা বললেন সেটাকে আমার প্রশ্নের উত্তর বলা চলে না। পেট্রোম্যাক্সের দিকে এক দৃশ্যে তাকিয়ে থেকে গলাটাকে ভীষণ সরু আর মোলায়েম করে বললেন, সবটা ফিস ফিস করছিল, ফিস ফিস করছিল। আমি হেসে বললাম, ফিস ফিস নাকি ফুসফুস? ধৈর্যটি বাবু আলোর দিক থেকে চোখ না সরিয়ে মাথা নেড়ে বললেন, না, ফিস ফিস। সাপের ভাষা সাপের শেষ। ফিস 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 ফিস। কথাটা বলে ভদ্রলোক নিজেই জিভের ফাঁক দিয়ে সাপের শীষের মতো শব্দ করলেন কয়েকবার। তারপর আবার ছড়া কাটার ভঙ্গিতে মাথা নেড়ে বললেন, সাপের ভাষা সাপের শীষ, ফিস 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 ফিস। বালকিশনের বিষম বিষ, ফিস 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 ফিস। এটা কি ছাগলের দুধ? শেষ কথাটা অবশ্য ছড়ার অংশ নয়, সেটা হলো সামনে প্লেটে রাখা পুডিংকে উদ্দেশ্য করে। লসমান শুধু দুধটা বুঝিয়ে ছাগল টাগল না বুঝে বলল, हाँ बाबू, दूध है और अंडे भी है। দুধ আর ডিম দিয়ে যে পুডিং হয় সে কে না জানে। ধৈর্যটি বাবু লোকটা স্বভাবত একটু খামখেয়ালি ও সিটগ্রস্ত, কিন্তু ওর আজকের হাব ভাবটা একটু বাড়াবাড়ি বলে মনে হচ্ছিল। তিনি নিজেই হয়তো সেটা বুঝতে পেরে যেন জোর করে নিজেকে সামলে নিয়ে বললেন, বড় বেশি রোদে ঘোরা হয়েছে কদিন, তাই বুঝি মাথাটা। কাল থেকে একটু সাবধান হতে হবে, বুঝছেন? আজ শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে, তাই খাবার পরে আর বাইরে না বসে ঘরেই গিয়ে আমার সুটকেসটা গোছাতে লাগলাম। কাল সন্ধ্যা ট্রেনে ভরতপুর ছাড়বো। মাঝরাত্রিরে সবাই মধ্যপুর চেঞ্জ আর ভোর 5টায় জয়পুর পৌঁছানো। অন্তত এটাই ছিল আমার প্ল্যান, কিন্তু সে প্ল্যান ভেস্তে গেল। মেজদাকে টেলিগ্রাম করে জানিয়ে দিতে হলো যে অনিবার্য কারণে যাওয়া একদিন পিছিয়ে যাচ্ছে। কেন এমন হলো সেটাই এখন বলতে চলেছি। ঘটনাগুলো যথাসম্ভব স্পষ্ট ও অবিকল ভাবে বলতে চেষ্টা করব। এই ঘটনা যে সবাই বিশ্বাস করবে না সেটা জানি, প্রমাণ যাতে হতে পারে সে জিনিসটা ইমিল বাবুর কুঠিরের 50 হাত উত্তরে এখনো মাটিতে পড়ে আছে। সেটার কথা ভাবলেও আমার গা শিউরে ওঠে। কাজে সেটা প্রমাণ হিসেবে হাতে করে তুলে নিয়ে আসতে পারিনি, তাতে আশ্চর্য আর কি। যাকে এখন ঘটনায় আসা যাক। সুটকেস গুছিয়ে লণ্ঠনটা কমিয়ে ড্রেসিং টেবিলের আড়ালে রেখে রাতের পোশাক পরে বিছানায় উঠতে যাব, এমন সময় পূব দিকের দরজায় টোকা পড়ল। এই দরজার পিছনে ধৈর্যটি বাবুর ঘর। দরজা খুলতেই ভদ্রলোক চাপা গলায় বললেন, আপনার কাছে ফ্লিট জাতীয় কিছু আছে, কিংবা মশা তাড়ানোর অন্য কোনো ওষুধ? আমি বললাম, মশা এলো কোত্থেকে? আপনার ঘরের দরজার জাল দেওয়া নেই? তা আছে, তবে তাও কি যেন কামড়াচ্ছে। সেটা টের পাচ্ছেন আপনি? হাতে মুখে দাগ হয়ে যাচ্ছে মশাই। দরজার মুখটায় অন্ধকার, তাই ভদ্রলোকের চেহারাটা ভালো করে দেখতে পাচ্ছিলাম না।
বললাম, আসুন ভেতরে আসুন, দেখি কি দাগ হলো। ধূর্যটি বাবু ঘরের ভেতরে এলেন। লণ্ঠনটা সামনে তুলে ধরতেই দাগগুলো দেখতে পেলাম। রোহিতন মার্কা কালসিটের মতো দাগ। এই জিনিস আগে কখনো দেখিনি, আর দেখে মোটেও ভালো লাগলো না। বললাম, বিদঘুটে ব্যারাম বাঁধিয়েছেন, অ্যালার্জি থেকে হতে পারে, কাল সকালে উঠেই ডাক্তারের খোঁজ করতে হবে। আপনি বরং ঘুমাতে চেষ্টা করুন, উনি আর চিন্তা করবেন না। আর এটা পোকার ব্যাপার নয়, অন্য কিছু। যন্ত্রণা হচ্ছে কি? তাও ভালো, যান শুয়ে পড়ুন। ভদ্রলোক চলে গেলেন, আর আমিও বিছানায় উঠে কম্বলের তলায় ঢুকে পড়লাম। রাত্রে ঘুমাবার আগে বিছানায় শুয়ে বই পড়বার অভ্যাস। এখানে লণ্ঠনের আলোয় সেটার পড়া সম্ভব হচ্ছে না, আর সত্যি বলতে কি সেটার প্রয়োজনও নেই। সারাদিনের ক্লান্তির পর বালিশে মাথা দেবার 10 মিনিটের মধ্যে ঘুম এসে গেল। কিন্তু আজ আর সেটা হলো না। একটা গাড়ির শব্দে তন্দ্রা ভেঙে গেল। সাহেবের গলা শুনতে পাচ্ছি, আর একটা অচেনা কুকুরের ডাক। টুরিস্ট এসেছে রেস্ট হাউসে। কুকুরটা ধমক খেয়ে চেঁচানো থামালো। সাহেবরা বোধহয় ঘরে ঢুকে পড়েছে। আবার সব নিস্তব্ধ, কেবল বাইরে ঝিঝি ডাকছে। না, শুধু ঝিঝি নয়, তাছাড়া আরো একটা শব্দ পাচ্ছি। আমার পূব দিকের প্রতিবেশী এখনো সজাগ, শুধু সজাগ নয়, সচল। তার পায়ের শব্দও পাচ্ছি। অথচ দরজার তলার ফাঁক দিয়ে কিছুক্ষণ আগেই দেখেছি লণ্ঠনটা হয় নিভিয়ে দেওয়া হলো, না হয় পাশের বাথরুমে রেখে আসা হলো। অন্ধকার ঘরে ভদ্রলোক পায়চারি কেন করছেন? এই প্রথম আমার সন্দেহ হলো যে ভদ্রলোকের মাথায় হয়তো সিটেরও একটু বেশি কিছু আছে। তার সঙ্গে আমার আলাপ মাত্র 2 দিনের। তিনি নিজে যা বলেছেন তার বাইরে তার সম্বন্ধে আমি কিছুই জানি না। কিন্তু সত্যি বলতে কি, মাত্র কয়েক ঘন্টা আগে পর্যন্ত যাকে পাগলামো বলে, তার কিন্তু কোনো লক্ষণ আমি ধূর্যটি বাবুর মধ্যে দেখিনি। দিগ আর বায়ানের কেল্লা দেখতে দেখতে তিনি যে ধরনের কথাবার্তা বলেছিলেন, তাতে মনে হয় ইতিহাসটা তার বেশ ভালোই পড়া আছে। শুধু তাই নয়, আর্ট সম্বন্ধেও যে তার যথেষ্ট জ্ঞান আছে, সেটার প্রমাণও তিনি তার কথাবার্তা দিয়েছেন। রাজস্থানের স্থাপত্যে হিন্দু ও মুসলমান কারিগরদের কাজের কথা তিনি রীতিমতো উৎসাহের সঙ্গে বলছিলেন। না, ভদ্রলোকের শরীরটাই বোধহয় খারাপ হয়েছে। কাল একজন ডাক্তারের খোঁজ করা অত্যাবশ্যক। আমার ঘড়ির রেডিয়াম ডায়ালে তখন বলছে 11:15। পূবের দরজায় আবার টোকা পড়ল। এবার বিছানা থেকে না উঠে একটা হাঁক দিলাম। কি ব্যাপার ধূর্যটি বাবু? কি বলছেন? বুঝলাম ভদ্রলোকের কথা আটকে গেছে। এ তো আচ্ছা ফ্যাসাদে পড়া গেল দেখছি। আবার বললাম, কি বলছেন ঠিক করে বলুন। শুনবেন একটু? আমি উঠলাম। দরজা খুলতে ভদ্রলোক এমন একটা ছেলে মানুষের মতো প্রশ্ন করলেন যে আমার বেশ বিরক্তই লাগলো। আচ্ছা, সব কি দন্তস্ব? আমি আবার বিরক্তি লুকোবার কোনো চেষ্টা করলাম না। আপনি এটা জানবার জন্য এত রাত্রে দরজা ধাক্কালেন? দন্তস্ব? আগে হ্যাঁ, সাপ মানে যখন সর্প, স্নেক মানে তখন দন্তস্ব। আর তালিবস্য? সেটা অন্য সাপ। অভিশাপ? হ্যাঁ, অভিশাপ। থ্যাংক ইউ। শুয়ে পড়ুন। ভদ্রলোকের অবস্থা দেখে আমার একটু মায়া হচ্ছিল। বললাম, আপনাকে বরং একটু ঘুমের ওষুধ দিই, ও জিনিসটা আমার কাছে থাকে, খাবেন? না, শীতকালে এমনিতেই ঘুমোই, শুধু সন্ধ্যার পর সূর্যাস্তের সময়। ভদ্রলোককে বাধা দিয়ে বললাম, আপনার জিভে কিছু হয়েছে নাকি? কথা আটকে যাচ্ছে কেন? আপনার টর্চটা একবার দিন তো। ভদ্রলোকের পিছন পিছন আমি ওর ঘরে ঢুকলাম। টর্চটা ড্রেসিং টেবিলের উপর রাখা ছিল। সেটা জেলে ভদ্রলোকের মুখের সামনে ধরতেই তিনি হা করে জিভটা বার করে দিলেন। জিভে কিছু যে একটা হয়েছে সে বিষয়ে সন্দেহ নেই। একটা সরু লাল দাগ ডগা থেকে শুরু করে জিভের মাঝখান পর্যন্ত চলে গেছে। এটাতেও কোনো যন্ত্রণা নেই বলছেন? কই না তো। কি যে ব্যারাম বাঁধিয়ে বসেছেন ভদ্রলোক, সেটা আমার বোঝার সাধ্য নেই। এবারে ভদ্রলোকের খাটের দিকে চোখ পড়ল। বিছানার পরিপাটি ভাব দেখে বুঝলাম তিনি এখনো পর্যন্ত খাটে ওঠেননি। বেশ কড়াসুরে বললাম, আপনাকে শুতে দেখে তারপর আমি নিজের ঘরে যাব, আর জোর হাত করে অনুরোধ করছি আর দরজা ধাক্কাবেন না।
কাল ট্রেনে ঘুম হবে না জানি, তাই আজকের রাতটা ঘুমিয়ে নিতে চাই। ভদ্রলোক খাটের দিকে যাবার কোন রকম আগ্রহ দেখালো না। লণ্ঠনটা বাথরুমে রাখা হয়েছে, তাই ঘরে প্রায় আলো নেই বললেই চলে। বাইরে পূর্ণিমার চাঁদ, উত্তরের জানালা দিয়ে ঘরের মেঝেতে জ্যোৎস্না এসে পড়েছে। তারই প্রতিফলিত আলোয় ধূর্যটি বাবুকে দেখতে পাচ্ছে। স্লিপিং স্যুট পরে দাঁড়িয়ে আছেন, আর মাঝে মাঝে ঠোঁট ফাঁক করে শীষ দেবার মতো শব্দ করছেন। আমি আসবার সময় কম্বলটা গায়ে জড়িয়ে এসেছি, অথচ ধূর্যটি বাবু কোনো গরম কাপড় গায়ে না নিয়ে দাঁড়িয়ে আছেন। ভদ্রলোক শেষটায় যদি সত্যি একটা গোলমেলে ব্যারাম বাঁধিয়ে বসেন, তাহলে তো তাকে ফেলে আমার পক্ষে যাওয়াও মুশকিল হবে। বিদেশ বিভূষী একজন বাঙালি বিপদে পড়লে আরেকজন তার জন্য কিছু না করে সরে পড়বে, এ তো হতে পারে না। আরেকবার তাকে বিছানায় শুতে বলেও যখন কোনো ফল হলো না, তখন বুঝলাম ওর হাতটা ধরে জোর করে টেনে নিয়ে শুয়ে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। তিনি যদি অবাধ্য শিশু হতে চান, আমাকে তার গুরুজনের ভূমিকা নিতেই হবে। কিন্তু তার হাতটা ধরা মাত্র আমার শরীরে এমন একটা প্রতিক্রিয়া হলো যে আমি চমকে 3 হাত পিছিয়ে গেলাম। ধূর্যটি বাবুর শরীর বরফের মতো ঠান্ডা। জ্যান্ত মানুষের শরীর এত ঠান্ডা হতে পারে এ আমি কল্পনাই করতে পারিনি। আমার অবস্থা দেখেই বোধহয় ধূর্যটি বাবুর ঠোঁটের কোণে একটা হাসির ভাব ফুটে উঠল। তার কটা চোখ দিয়ে তিনি এখন আমার দিকে চেয়ে মিচকি মিচকি হাসছেন। আমি ধরা গলায় বললাম, আপনার কি হয়েছে বলুন তো? ধূর্যটি বাবু আমার দিক থেকে চোখ সরালেন না, এক দৃষ্টে চেয়ে আছেন প্রায় মিনিট খানিক ধরে। অবাক হয়ে দেখলাম যে একটি বারও তার চোখের পাতা পড়ল না। এরই মধ্যে তার জিভটা বার কয়েক ঠোঁটের ফাঁক দিয়ে বেরুল। তারপর তিনি ফিস ফিস গলায় বললেন, বাবা ডাকছেন, বালকিশন, বালকিশন, বাবা ডাকছেন। তারপর ভদ্রলোকের হাঁটু ভাঁজ হয়ে গেল। তিনি প্রথমে হাঁটু গেড়ে বসলেন, তারপর শরীরটাকে সামনে এগিয়ে দিয়ে মাটিতে উপর হয়ে শুয়ে কনুইয়ের উপর ভর করে নিজেকে হেঁচড়ে টেনে নিয়ে খাটের তলায় অন্ধকারে চলে গেলেন। আমি বেশ বুঝতে পারছিলাম যে আমার সমস্ত শরীর ঘামে ভিজে গেছে, হাত পা ঠক ঠক করে কাঁপছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। ভদ্রলোক সম্বন্ধে দুশ্চিন্তা কেটে গিয়ে এখন যেটা অনুভব করছি সেটা অবিশ্বাস আর আতঙ্কের মেশানো একটা অদ্ভুত ভয়াবহ ভাব। নিজের ঘরে ফিরে এলাম। দরজাটা বন্ধ করে খিল লাগিয়ে আপাদমস্তক কম্বল মুড়ি দিয়ে কিছুক্ষণ শুয়ে থাকার পর কাঁপুনিটা কমল। চিন্তাটা একটু পরিষ্কার হলো। ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং চোখের সামনে যা ঘটতে দেখেছি তা থেকে কি সিদ্ধান্তে পৌঁছানো যায় সেটা একবার ভেবে দেখলাম। আজ বিকেলে আমার সামনে ধূর্যটি বাবু ইমলি বাবার পোষা কেউটিকে পাথরের ঘায়ে মেরে ফেললেন। তারপরেই ইমলি বাবা ধূর্যটি বাবুর দিকে আঙুল দেখিয়ে বললেন, একটা বালকিশন গেছে, তার জায়গায় আর একটা বালকিশন আসবে। সেই দ্বিতীয় বালকিশন কি সাপ নাকি মানুষ, নাকি সাপ হয়ে যাওয়া মানুষ? ধূর্যটি বাবুর সর্বাঙ্গে চাকা চাকা দাগগুলো কি? জিভের দাগটা কি? সেটা কি 2 ভাগে ভাগ হয়ে যাবার আগের অবস্থা? তার শরীর এত ঠান্ডা কেন? তিনি খাটে না শুয়ে খাটের তলায় ঢুকলেন কেন? হঠাৎ বিদ্যুতের ঝলকের মতো একটা জিনিস মনে পড়ে গেল, খগম। ধূর্যটি বাবু জিজ্ঞেস করেছিলেন খগমের কথা। নামটা চেনা চেনা লাগছিল, কিন্তু বুঝতে পারিনি তখন। এখন মনে পড়ে গেছে। ছোটবেলায় পড়া মহাভারতের একটা গল্প। খগম নামে এক তপস্বী ছিলেন, তার সাপে তার বন্ধু সহস্রপাদ মুনি ঢোড়া সাপ হয়ে যান। খগম, সাপ, সাপ সব মিলে যাচ্ছে। তবে তিনি হয়েছিলেন ঢোড়া, আর ইনি কি? আমার দরজায় আবার কে যেন ধাক্কা দিচ্ছে। উপর দিকে নয়, তলার দিকে, চৌকাঠের ঠিক উপরে। 1 বার, 2 বার, 3 বার। আমি বিছানা থেকে নড়লাম না। দরজা আমি খুলবো না, আর না। আওয়াজ বন্ধ হলো। আমি দম বন্ধ করে কান পেতে আছি। এবার কানে এলো শীষের শব্দ। দরজার কাছ থেকে ক্রমে সেটা দূরে সরে গেল। এবার আমার নিজের হৃদস্পন্দন ছাড়া আর কোনো শব্দ নেই। ওটা কি? একটা চেঁচি শব্দ, একটা তীক্ষ্ণ মিহি আর্তনাদ। ইঁদুর নাকি? এখানে ইঁদুর আছে। প্রথম রাত্রে দেখেছি আমার ঘরে। পরদিন লক্ষ্মণকে বলাতে সে রান্নাঘর থেকে একটা ইঁদুর ধরা কলে জ্যান্ত ইঁদুর দেখিয়ে নিয়ে গেল। বলল, চুহা তো আছে, এই ছুচুন্ধারও আছে। আর্তনাদ ক্রমে মিলিয়ে এসে আবার নিস্তব্ধতা। 10 মিনিট গেল। ঘড়ি দেখলাম 1:45। ঘুম যে কোথায় উধাও হয়েছে জানি না। জানলা দিয়ে বাইরের গাছপালা দেখা যাচ্ছে। চাঁদ বোধহয় ঠিক মাথার উপরে।
একটা দরজা খোলা শব্দ। পাশের ঘরে ধূর্যটি বাবু বারান্দায় যাবার দরজাটা খুলছেন। আমার ঘরের যেদিকে জানলা, বারান্দায় যাবার দরজাও সেই দিকে। ধূর্যটি বাবুর ঘরেও তাই। বারান্দা থেকে নেমে 20 হাত গেলেই গাছপালা শুরু। ধূর্যটি বাবু বারান্দায় বেরিয়েছেন। কোথায় যাচ্ছেন তিনি? কি মতলব তার? আমি এক দৃষ্টে জানালার দিকে চেয়ে রইলাম। শীষের শব্দ পাচ্ছি, সেটা ক্রমশ বাড়ছে। এবার সেটা ঠিক আমার জানলার বাইরে। জানলাটা ভাগ্যিস জালে ঢাকা, নইলে একটা কি যেন জিনিস জানলার তলার দিক থেকে উপরে উঠছে। খানিকটা উঠে থেমে গেল। একটা মাথা, লণ্ঠনের আবছা আলোয় দুটো জলজলে কটা চোখ, নিষ্পলক দৃষ্টিতে চোখ দুটো আমার দিকে চেয়ে আছে। প্রায় মিনিট খানিক এইভাবে থাকার পর একটা কুকুরের ডাক শোনা মাত্র মাথাটা বাঁ দিকে ঘুরে পরক্ষণে আবার নিচের দিকে নেমে অদৃশ্য হয়ে গেল। কুকুরটা ডাকছে, পরিত্রাহী চিৎকার। এবার একটা ঘুম জড়ানো সাহেবী গলায় ধমকের আওয়াজ পেলাম। একটা কাতর গোঙানির সঙ্গে কুকুরের ডাকটা থেমে গেল। তারপর আর কোনো শব্দ নেই। আমি মিনিট 10 ইন্দ্রিয়গুলোকে সজাগ রেখে শুয়ে রইলাম। কানের মধ্যে আজই রাত্রে শোনা একটা ছড়া বারবার ফিরে ফিরে আসছে। সাপের ভাষা, সাপের শীষ, ফিসফিস ফিসফিস, বালকিশনের বিষম বিষ, ফিসফিস ফিসফিস। ক্রমে সেই ছড়াটাও মিলিয়ে এলো। বুঝতে পারলাম একটা ঝিমঝিমে অবসন্ন ভাব আমাকে ঘুমের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ঘুমটা ভাঙলো সাহেবদের চেঁচামেচিতে। ঘড়িতে দেখি 6টা বাজতে 10। কিছু একটা গন্ডগোল বেঁধেছে। তাড়াতাড়ি উঠে গায়ে একটা গরম কাপড় চাপিয়ে বাইরে এসে শ্বেতাঙ্গ আগন্তুকদের সাক্ষাৎ পেলাম। 2 যুবক, আমেরিকান, ডাকনাম ব্রুস আর মাইকেল। তাদের পোষা কুকুরটা কাল রাত্রে মারা গেছে। কুকুরটাকে নিজেদের ঘরে নিয়ে শুয়েছিল, তবে ঘরের দরজা বন্ধ করেনি। ওরা সন্দেহ করছে রাত্রে বিছে বা সাপ জাতীয় বিষাক্ত কিছু এসে কামড়ানোর ফলে এই দশা। মাইকেলের ধারণা কাকড়া বিছে, কারণ শীতকালে সাপ বেরোয় না, সেটা সকলেই জানে। আমি আর কুকুরের উপর সময় নষ্ট না করে বারান্দার উল্টো দিকে ধূর্যটি বাবুর ঘরের সামনে গিয়ে হাজির হলাম। দরজা খোলা রয়েছে। ঘরের মালিক ঘরে নেই। লক্ষ্মণ রোজ ভোর 5:30টায় উঠে উনুন ধরিয়ে চায়ের জল গরম করে। তাকে জিজ্ঞেস করতে সে বলল যে সে ধূর্যটি বাবুকে দেখেনি। নানা রকম আশঙ্কা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। যে করে হোক ভদ্রলোককে খুঁজে বার করতেই হবে। পায়ে হেঁটে আর কতদূর যাবেন তিনি? কিন্তু চারপাশের জঙ্গলে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাওয়া গেল না। 10:30টায় জিপ এলো। আমি ড্রাইভারকে বললাম পোস্ট অফিস যাব। জয়পুরে টেলিগ্রাম করতে হবে। ধূর্যটি বাবুর রহস্য সমাধান না করে ভরতপুর ছাড়া যাবে না। মেজদাকে টেলিগ্রাম করে ট্রেনের টিকিট একদিন পিছিয়ে রেস্ট হাউসে ফিরে এসে শুনলাম তখনও পর্যন্ত ধূর্যটি বাবুর কোনো খবর পাওয়া যায়নি। আমেরিকান দুটি তাদের মরা কুকুরটাকে কবর দিয়ে এর মধ্যেই তল্পিতল্পা গুটিয়ে উধাও। সারা দুপুর রেস্ট হাউসের আশেপাশে ঘোরাফেরা করলাম। জিপটা আমার আদেশ মতোই আবার বিকেলে এসে হাজির হলো। একটা মতলব ছিল মাথায়। মন বলছিল সেটা হয়তো ফল হবে। ড্রাইভারকে বললাম, ইমলি বাবার কাছে চলো। কাল যেমন সময় এসেছিলাম আজও প্রায় সেই একই সময় গিয়ে পৌঁছলাম বাবার কুঠিরে। বাবা কালকের মতো ধুনি জ্বালিয়ে বসে আছেন। শিষ্য আজ আরো 2টি বেঁধেছে, তার মধ্যে একজন মাঝ বয়সী, অন্যটি ছোকরা। বাবা আমাকে দেখেই ঘাড় বেঁকিয়ে নমস্কার জানালেন। কালকে সেই ভস্য করা চাহনির সঙ্গে আজকের চাহনির কোনো মিল নেই। আমি আর সময় নষ্ট না করে বাবাকে সরাসরি জিজ্ঞেস করলাম, আমার সঙ্গে কাল যে ভদ্রলোকটি এসেছিলেন তার কোনো খবর দিতে পারবেন কিনা? বাবার মুখ প্রসন্ন হাসিতে ভরে গেল। বললেন, খবর আছে বইকে। তোমার দোস্ত আমার আশা পূর্ণ করেছে। সে আমার বালকিশনকে আবার ফিরিয়ে এনেছে। এই প্রথম চোখে পড়ল বাবার ডান পাশে রাখা রয়েছে একটা পাথরের বাটি। সেই বাটিতে যে সাদা তরল পদার্থটা রয়েছে সেটা দুধ ছাড়া আর কিছুই নয়। কিন্তু সাপ আর দুধের বাটি দেখতে তো আর আমি এতদূর আসিনি। আমি এসেছি ধূর্যটি প্রসাদ বসুর খোঁজে। লোকটা তো আর হাওয়ায় মিলিয়ে যেতে পারে না। তার অস্তিত্বের একটা চিহ্ন যদি দেখতে পেতাম তবু খানিকটা নিশ্চিন্ত হওয়া যেত। ইমলি বাবা মানুষের মনের কথা বুঝে ফেলতে পারেন, এটা আগেও দেখেছি। গাজার কলকেতে বড় রকম একটা টান দিয়ে সেটা পাশের প্রৌঢ় চেলার হাতে চালান দিয়ে বললেন, তোমার বন্ধুকে তো তুমি আর আগের মতো ফিরে পাবে না, তবে তার স্মৃতিচিহ্ন সে রেখে গেছে। সেটা তুমি বালকিশনের ডেরার 50 পা দক্ষিণে পাবে।
সাবধানে যেও, অনেক কাটা গাছ পড়বে পথে। বাবার কথা মতো গেলাম বালকিশনের গর্তের কাছে। সেই গর্তে এখন সাপ আছে কিনা সেটা জানার আমার বিন্দু মাত্র কৌতূহল নেই। আকাশে ডুবু ডুবু সূর্যের দিকে চেয়ে হিসেব করে দক্ষিণ দিক ধরে এগিয়ে গেলাম। ঘাস, কাটা ঝোপ, পাথরের টুকরো আর চোরা কাটার ভেতর দিয়ে গুনে গুনে 50 পা এগিয়ে গিয়ে একটা অর্জুন গাছের গুড়ির ধারে যে জিনিসটা পড়ে থাকতে দেখলাম, সেরকম জিনিস এই কয়েক মিনিট আগেই ইমলি বাবার কুটিরের দড়ি থেকে ঝুলতে দেখেছি। সে যে একটা খোলস, সারা খোলসের উপর রোহিতন মার্কা নকশা। সাপের খোলস কি? না, তা নয়। সাপের শরীর কি এত চওড়া হয়? আর তার দুপাশ দিকে দুটো হাত আর তলা দিকে একজোড়া পা বেরোয়। আসলে এটা একটা মানুষের খোলস। সেই মানুষটা এখন আর মানুষ নেই। সে এখন ওই গর্তটার মধ্যে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। সে যাতে কি উঠে, তার দাঁতে বিষ। ওই যে তার শীষ শুরু হলো, ওই যে সূর্য ডুবলো, ওই যে ইমলি বাবা ডাকছে, বালকিশন, বালকিশন, বালকিশন। বন্ধুরা, এতক্ষণ সেতু পড়ে শোনাচ্ছিল সত্যজিৎ রায়ের গল্প খগম, আর আপনি শুনছেন কুয়াশা, আর চলছে এবিসি রেডিও FM 89.2। আর শুরু হয়ে যাবে এক্ষুনি কুয়াশার দ্বিতীয় ঘন্টার গল্প, অর্থাৎ মূল কাহিনী। আজকে কুয়াশার মূল কাহিনী। বেশি সময় নেব না, শুধু জানিয়ে দিচ্ছি আজকের কাহিনী যিনি সৃষ্টি করেছেন বা যার কাহিনী আজকে শুনবো তার নাম হচ্ছে মাসুদুর রহমান মেঘলা। এটি তার প্রথম স্ক্রিপ্ট আমাদের কুয়াশার জন্য। তো আমরা কাহিনীতে চলে যাচ্ছি। প্রথম পর্ব এখন শুনছি, পরের পর্ব ছোট্ট একটা বিরতি নিয়ে। একই ঘটনা হয়তো প্রকৃতিতে বারবারই ঘটে, কিন্তু আমরা তা বুঝতে পারি না। এমন অনেক সময় হয় যে ঘটনাটার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, কেন জানি না মনে হয় আচ্ছা এরকম কি আগেও হয়েছিল, আর বা এই ব্যাপারটা এত পরিচিত মনে হচ্ছে কেন, এই একই কথাগুলো কি আমরা এর আগেও বলেছি। ব্যাস এটুকুই। এত ব্যস্ততার মধ্যে আজকাল আমরা একদমই মাথা ঘামাতে চাই না। সবকিছুই যেন কেমন যান্ত্রিক। স্ক্রিন টাচ মোবাইলের মতো দ্রুত দেখি, আবার ততটাই দ্রুত মিলিয়ে ফেলি বা ভুলে যাই। তবে পুনরাবৃত্তি বলে যে শব্দটা প্রচলিত রয়েছে তা কিন্তু ঠিক, সত্যিও বটে। আমাদের দৃষ্টির অগোচরে এমন অনেক ঘটনাই হয়তো বারবার ঘটছে, আমরা তা দেখি না বা দেখার সময় পাই না। প্রকৃতি নিজেও পুনরাবৃত্তি পছন্দ করে বলে আমার ধারণা। গতানুগতিক চোখের বাইরে যাদের চোখ, কেবল তারাই দেখতে পারে এবং বুঝতে পারে যে একই ঘটনা বারবার ঘটছে, ঘটবেও। কেননা সূর্য পৃথিবীকে প্রদক্ষিণ করছে, এটাও কি পুনরাবৃত্তি নয়? মানুষের জন্ম মৃত্যু একইভাবে আদিম পুনরাবৃত্তি। এক গাদা মাধবী লতায় ছাওয়া প্রকাণ্ড এক লোহার গেইটে আটকানো একটা বহু পুরনো এবং বিবর্ণ বাড়ি। গেইটের লোহা দেখে মনে হচ্ছে এমন ভাবে পেটানো যে ভীষণ ভারী এবং মজবুত। কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে শুধু গেইটটাই এত মজবুত, আর গেইটের চারপাশ ফাঁকা, অর্থাৎ কোনো দেয়াল বা বেড়া জাতীয় কিছুই নেই। মেইন গেটটার একটুখানি ডান কর্নারে একটা শ্বেত পাথরের ফলক মতো, তাতে লেখা মারবাড়ি। কোনো দাড়ি কমা কিচ্ছু নেই, লেখাটা অস্পষ্ট। বাড়ির সামনে সরু রাস্তাটার বেশ খানিকটা যাওয়ার পর একটা স্কুল, পেছনে শান্ত একটা লতা গুল্ম দিয়ে ঢাকা বাগান মতো। দেখেই বোঝা যাচ্ছে অযত্ন অবহেলায় এর এই চেহারা। তারও পেছনে, অর্থাৎ বাড়ির বাউন্ডারি শেষ হতেই স্বচ্ছ ঝকঝকে পানির খরস্রোতা পাহাড়ি নদী সোমেশ্বরী। বাড়িটা নীরব, এখানে ইলেকট্রিসিটি আছে তবে নামমাত্র। সারা বছর এখানকার মানুষ কেরোসিন কুপি আর হারিকেন দিয়েই চলে। রাত 12টা। নীরা আর ইমতিয়াজ সবে মাত্র ঢাকা থেকে এসে পৌঁছল। রাস্তায় একটা বাস অ্যাক্সিডেন্ট হওয়াতে এত দেরি, তা না হলে দুপুরের পরপরই পৌঁছা যেত। নেত্রকোনার অনেকখানি ভেতরের একটা গ্রাম। গ্রামের নাম শিকাঞ্জ, থানা দুর্গাপুর।
ইমতিয়াজের দাদা বাড়ি। বহুদিন আগে গত হয়েছেন তারা, কিন্তু বাড়িটা পড়ে আছে। ইমতিয়াজের বাবা ইস্তারুদ্দিন থাকাকালীন বাড়ি নিয়ে কোনো চিন্তা ভাবনা ছিল না, কিন্তু এখন ভাবছে বাড়িটা আধুনিক করে কোনো খামার টামার বা সবজি বাগান করবে। সেরকম প্ল্যান নিয়েই আসা। যদি সুবিধা না হয় সেক্ষেত্রে বিক্রির চিন্তা ভাবনা করা যাবে। ইমতিয়াজ একটা প্রাইভেট কোম্পানির বড় পোস্টে আছে। ওর একটাই বোন, সে দেশের বাইরে সেটল। দেশে সে এখন একাই। ওর বিয়ের বয়স 3 বছর 7 মাস। ইমতিয়াজের স্ত্রী নীরা চমৎকার একটি মেয়ে, ভীষণ পড়ুয়া, প্রচুর বইপত্র পড়তে ভালোবাসে। ঢাকা ইউনিভার্সিটি থেকে সাইকোলজিতে মাস্টার্স। মেয়েটা সংসারও করছে গুছিয়ে, আর সুন্দরী তো বটেই। বেশ কদিনের একটা ছুটি পেয়েছে ইমতিয়াজ, তাই গ্রামের বাড়ি চলে এলো। বাড়িতে পৌঁছানোর পর তার এক দুঃসম্পর্কের চাচি খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। চাচি এখানেই থাকেন, বাড়িটা দেখাশোনা এরাই করে। হ্যাঁ নীরা, হলো তোমার? এই তো বেরোচ্ছি, 5 মিনিট। এত রাতে গোসল করার কি দরকার? এখানকার পানি কিন্তু অনেক ঠান্ডা। উফ, উপদেশ বাণীগুলো সকালে দিও। সারা রাস্তার ধুলোয় আমি একদম ভূত হয়ে গেছি। গোসল না করলে আমার ঘুমই হবে না। চলো চলো, খেতে চলো। হ্যাঁ চলো, খুব খিদে পেয়েছে। যে ঘরে নীরা আর ইমতিয়াজ উঠেছে তার 3টা ঘর পরে খাওয়ার ঘর। খাওয়ার ঘরে টেবিল নেই, চৌকি পাতা, তার উপর হাতে সেলাই করা বাহারি নকশার ছোট ছোট আসন পেতে খাওয়া হয়। অনেকটা হিন্দুয়ানি স্টাইল। নীরা আগেও ওই বাড়িতে একবার এসেছে, মাত্র 2 দিন ছিল, বিয়ের পরের 2 দিন। আম্মা, খাওন দাওন আবারও গরম করছি, তাড়াতাড়ি খাইয়া লন, ঠান্ডা হইয়া গেলে মজা লাগতো না। চাচি, আপনি এত কিছু রান্না করেছেন কেন? এত কি খাওয়া যায় নাকি? আরে খাও খাও, গ্রামের টাটকা সবজি, নদীর মাছ আর বিলের হাঁস। ওফ, চাচির হাতের হাঁসের রান্না তো অপূর্ব। আচ্ছা, তোমাদের গ্রামে মুরগির চেয়ে হাঁসটাই মনে হয় বেশি প্রেফার করে, তাই না? আরে না, এখন শীত পড়েছে তো তাই। এখানে কলমাকান্দা নামে একটা জায়গা আছে, যার চারদিক বিল দিয়ে ঘেরা, আর ওই বিলে প্রচুর মাছ এবং বালি হাঁস। তুমি বালি হাঁস তো খাওইনি, এই সিজনে পাওয়া যায়। তোমাকে এবার খাওয়াবো। প্রতি বুধ ও শনিবার হাটে বালি হাঁস নিয়ে আসে কলমাকান্দা থেকে চাষিরা। আর শীতের সময় হাঁসের গায়ে থাকেও অনেক তেল, আর তাই শীতে হাঁস খেলে শরীর হয় গরম। সেজন্যই এখানকার লোকেরা শীতে হাঁস একটু বেশিই খায়। তোমাদের পাহাড়ি অঞ্চল বলে শীতটা একটু বেশি পড়ে এখানে। খাওয়া দাওয়ার পর্ব সেরে বিছানায় যেতে যেতে রাত প্রায় 2টো বেজে গেল। ইমতিয়াজ বালিশে মাথা দিয়েই ঘুম, কিন্তু নীরার ঘুমটা কেটে গেছে। চোখ বুজে থাকাতে হালকা একটু তন্দ্রা মতো হলো, কিন্তু ভোরের আজান শোনা যাচ্ছে। নীরার গা ব্যথা করছে। সে বিছানা ছেড়ে উঠে পড়ল। ইমতি গভীর ঘুমে। নীরা ভাবল অনেকদিন পর ভোর দেখা হয়ে যাক। দরজা খুলে বাইরে এসে দেখে কুয়াশা পড়ছে। অক্টোবর এখনো শেষ হয়নি, অথচ সকালটা দেখে মনে হচ্ছে শীতের সকাল। ধোঁয়া ধোঁয়া কুয়াশার জাল ছেড়ে নীরা ডান দিকে হাঁটতে শুরু করলো। ওদের ঘরের ডান দিকের শেষ মাথার একটা মাটির দেয়াল করা ঘর এখনো রয়েছে। এই ঘরটাতে ইমতিয়াজের দাদি থাকতেন। মাটির ঘরের বারান্দাটা পার হয়ে বাম দিকের কোনায় একটা ছোট্ট টিনের একচালা ঘর। নীরা অবাক হলো, কিসের ঘর এটা? হাঁটতে হাঁটতে কাছে গিয়ে দেখে পুরনো কাঠের দরজা ভেরানো। দরজার উপরের দিকে একটা শেকল বেশ মোটা এবং জং ধরা। হয়তো কেউ আর এই ঘরটা ব্যবহার করে না। চারপাশে টিনের বেড়াগুলো মনে হচ্ছে হাত দিলে ঝুরঝুর করে ভেঙে পড়বে। দরজা ধাক্কা দিতেই খুলে গেল। নীরা যা দেখল তার জন্য সে প্রস্তুতি ছিল না। একটা ভাঙা গোড় কালীন মূর্তি। মূর্তিটা শ্বেত পাথরের এবং পুরনোও বটে। তার চেয়েও আশ্চর্য হলো মূর্তিটার গলায় কেউ হয়তো সবে মাত্র একটা জবা ফুলের মালা দিয়ে গেছে। ফুলের মালাটা একদম রক্তের মতো টকটকে লাল। আম্মা, আম্মাজি, আপনি ওখানে কি করেন? কিছু না চাচি, এমনি হাঁটছিলাম। এদিকে আসেন, এইটা পুরান বসত বাড়ি, সাপ খোপের আড্ডাখানা। চাচি, এখন শীতকাল, সব সাপ গর্তে ঢুকে বসে থাকবে।
শীতে সাপ বের হয় না, জানেন না? কি যে কন আম্মা, আমি তো গত পরশু ওই ঘরের পিছনে 4টা সাপ দেখছি। আর ওই ঘরের ভিতরে ঢুকেন না, আমরা ওই ঘরে ঢুকি না। একটা ভাঙা মূর্তি আছে, ওইটা ভালো না। আচ্ছা চাচি, ভাঙা মূর্তিটা ফেলে দিতে পারেন না? এখনো রেখে দিয়েছেন কেন? অবশ্য এত পুরনো মূর্তি ফেলে দেওয়াটাও ঠিক হবে না। আচ্ছা, এটা একটা ঐতিহাসিক সম্পদ হতে পারে, তাই না? এই মূর্তি অনেকবার নদীতে ফেলানো হয়েছে, কিন্তু আমার এই ঘরে আবারও এসে উপস্থিত হয়। এই বাড়ি নাকি তার আবাস। কি যে আজ খুবই কথা বলেন না চাচি। আম্মাজি, সত্য ঘটনা। আমরা শুনছি বড় আব্বাজিরেও বলে স্বপ্নে দেখাইছে যদি কেউ এই মূর্তি ফালায় তাইলে তার অনেক ক্ষতি হইব। চাচি, আপনি এসব বিশ্বাস করেন? আমার তো খুব মজা লাগছে। আমি কোনোদিন ভূত প্রেত দেখিনি। যদি আমি এটা ফেলে দিই তাহলে মূর্তিটা নিশ্চয়ই আমিও স্বপ্নে দেখব। এই চান্সে ভূতও দেখা হয়ে যাবে। আম্মাজি, অলক্ষী কথা কইয়েন না। এই পর্যন্ত যে যে এই মূর্তি ফালাইতে গেছে এবার সবার লাশে কুয়ায় ভাসছে। অবশ্য আমি চোখে দেখি নাই, উনা কথা। এই বাড়িতে কুয়াও আছে নাকি? কই, ইমতি তো বলেনি আমাকে কিছু। নীরা, এই নীরা। আসছি। ঘুম ভেঙে দেখছি তুমি পাশে নেই। কি ব্যাপার, ঘুম হয়নি? না, বেশি ক্লান্তিতে মনে হয় শরীর বুঝতে পারছিল না ঘুমাবে কি ঘুমাবে না। তাহলে চলো তো নাস্তা করে বের হই। তুমি বের হও, আমি একটু রেস্ট নিব। জি ম্যাডাম। নাস্তা সেরে ফ্রেশ হয়ে ইমতিয়াজ বের হয়ে গেল। কি সব কাজ আছে। নীরা চাচির সঙ্গে কিছুক্ষণ গল্প করে ঘরে চলে এলো এবং বই পড়তে পড়তে ঘুমিয়ে গেল। ঘুম ভেঙে দেখে দুপুর গড়িয়ে একেবারে বিকেল। অদ্ভুত একটা স্বপ্ন দেখে তার ঘুমটা ভাঙল। স্বপ্নটা এতই স্পষ্ট ছিল যে মনে হচ্ছে সত্যি ঘটনার মধ্য দিয়ে সে এতক্ষণ যাচ্ছিল। বিছানা ছেড়ে বারান্দায় আসতেই চাচি হাসতে হাসতে এসে বলল, আম্মাজি, ঘুম ভাঙছে? খাউন দিমু? বাবাজি আইসা খাওয়া খাইয়া আবার চইলা গেল। আপনি ঘুমাইতেছেন দেখা ডাকে নাই। ঠিক আছে চাচি, আগে একটু চা খাওয়ান না, খুব ঠান্ডা লাগছে। পরে ভাত খাবো। আম্মাজি, 4টা ভাত খাইয়া পরে চা খান। আচ্ছা চাচি, ঠিক আছে। আমি একটু ইমতির সাথে কথা বলে নিই। আচ্ছা। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যালো। তুমি কই? এই তো একটু বাজারে আসছি। তুমি ঘুমাচ্ছিলে দেখে ডাকিনি। খেয়েছো? আমার কিন্তু একটু দেরি হবে। ওই যে বলছিলাম না, এক ফ্রেন্ড আসবে, ও এখনো এসে পৌঁছায়নি। ওর সঙ্গে কথা বলেই চলে আসবো। আর সব স্কুল ফ্রেন্ডদের পেলাম তো এখানে, তাই একটু আড্ডাও হয়ে যাবে। ঠিক আছে, 11টার মধ্যে চলে এসো, রাতে সবাই একসাথে খাবো। নীরা খাওয়া দাওয়া করে চায়ের মগ হাতে নিয়ে আবার ওই ঘরের দিকে হাঁটা শুরু করল। চাচি মনে হয় রাতের রান্না চাপাতে গেছে। হাঁটতে হাঁটতে ঘরের ভেতর উকি দিয়ে দেখে মূর্তির গলায় জবা ফুলের মালাটা নেই। অদ্ভুত তো। ভালো করে তাকিয়ে দেখল মূর্তির মুখটা খুব চেনা লাগছে, কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারছে না। আর মূর্তির চোখগুলো ভীষণ রকম সুন্দর, নীল এবং চকচকে। ঘর থেকে বের হয়ে পেছন দিকটায় আসতেই জবা ফুল গাছটা চোখে পড়ল। গাছের গোড়াটা এত মোটা যে দেখলেই গাছের বয়স আন্দাজ করা যায়। গাছটা ফুলে ফুলে ভরে আছে, পাতাও দেখা যাচ্ছে না। হঠাৎ নীরার মনে হলো গৌরকালীর মূর্তির মুখটার অবয়ব ইমতিয়াজের দাদি সেতারা বেগমের মুখটার অবয়ব হুবহু মিলে যাচ্ছে। আজই তো সে সেতারা বেগমকে স্বপ্ন দেখল। সেতারা বেগমের মাথা ভর্তি লম্বা ঘন কালো কোকড়ানো চুল, চোখগুলো নীল। সেতারা বেগম স্বপ্নে ওকে বলেছিল, তোর একটা কন্যা সন্তান হবে, দেখতে আমার মতো, মাথা ভর্তি ঘন কালো কোকড়ানো চুল, খুব যত্ন করবি, কালো কেশি গাছের গোড়া আর জবা ফুল শ্বেত পাথরের হামানদিস্তায় রস করে চুলে দিবি বলে ভীষণ হাসছিলেন। উনি পান খাচ্ছিলেন, ঠোঁটগুলো টক টকে লাল। যদিও স্বপ্নের কোনো রং নেই, নীরা জানে, তবু এত জীবন্ত স্বপ্ন যে ও দাদির ঠোঁটের লাল রংটা পর্যন্ত দেখেছে। নীরার গা ম্যাজ ম্যাজ করছে। ও ঘরে ফিরে এলো। আম্মাজি, পিডা খান,
মেরা পিঠা আর চেপা শুটকির ভর্তা, গরম গরম মজা পাইবেন। দেন চাচি, অনেক শুনেছি এই খাবারের কথা ইমতির মুখে। এখন চেখে দেখি খেতে কেমন। হ, বাবাজি খুব পছন্দ করতো, এখন তো আই না, খাই না। অনেক মজা। আচ্ছা চাচি, দাদির একটা ছবি ছিল না এই বাড়িতে? হেইটা তো বাবাজি লইয়া গেছে, আর একটা আছে মনে হয় হেক্টার আঙ্গে। আচ্ছা, দাদির ঘরটা তালা দেয়া কেন? সবগুলো ঘর দেখছি খোলাই আছে। না আম্মা, সব ঘরই তালা দেওয়া আছে, একটা খোলা থাকে। আপনারা আইলে সব খুললা দেই। বড় আমার ঘর খান কাল খুললা দি মনে। না না, খুলতে হবে না, এমনি বললাম। আরে ওই ঘরে তো কিছুই নাই, খালি বড় আমার ট্যারাঙ্ক আর মাইকটা মটকি ছাড়া। চাচি, আপনার পিঠাটা খুব মজা লাগছে, কিন্তু একটু বেশি ঝাল। ব্যাপার মজা তো ঝালেই। নীরা আর চাচি অনেকক্ষণ গল্প করলো। এর মধ্যে ইমতিও চলে এলো। রাতের খাবার শেষ করে 11:30টার মধ্যে ওরা ঘুমোতে গেল। ইমতির প্ল্যান আর আড্ডাবাজি নিয়ে টুকটাক কিছু গল্পও হলো। রাতে নীরার ঘুম ভেঙে গেল একটা শব্দ শুনে। বালিশের পাশে মোবাইলটাতে চাপ দিতে টাইম দেখলো রাত 3:45। এত রাতে কে যেন পান পিষছে। নীরা ভালো করে কান পেতে শব্দটা শুনল। মনে হচ্ছে দাদির ঘর থেকে আসছে শব্দটা। শুনশান নীরব রাত, দূরে কোথাও ঝিঁঝি পোকারা দল বেঁধে ডাকছে। ইমতিয়াজকে ডাকতে গিয়েও ডাকলো না, ও ঘুমোচ্ছে, ঘুমাক। আর সামান্য শব্দ হলেই যে ডাকবে তেমন ভীতু প্রকৃতির মেয়ে নীরা নয়। নীরা সাহসী এবং যুক্তিবাদী মেয়ে। ভয়, ভীতি, ভূত প্রেতের গল্প বা অলৌকিক কিছু নীরাকে স্পর্শ করে না। ও মনে করে পৃথিবীর সমস্ত ঘটনারই যৌক্তিক ব্যাখ্যা আছে, ব্যাখ্যা ছাড়া কিছুই নেই। শব্দটা শুনতে শুনতে নীরা ঘুমিয়ে গেল। ঘুম ভাঙলো একটু বেলা করি। তোমার আজকে কাজে কি প্ল্যান? আজ একটু নেত্রকোনা যাব, যদি তোমার সমস্যা না হয়, মানে এখানে একা থাকতে। একদমই না, আমি তো জানি তুমি ব্যস্ত থাকবে, সেজন্য আমি সঙ্গে করে বই নিয়ে এসেছি। আর চাচি তো আছেই। তোমাদের বাড়িটাও খুব নীরব, ভালোই লাগছে। বই পড়ার জন্য উপযুক্ত পরিবেশ। ম্যাডাম সাবধান, এই বাড়িতে একসময় অনেক ঘটনা ঘটতো। কেন দেখনি? বাড়ির নাম মার বাড়ি। এই বাড়িটা একসময় এক হিন্দু ভদ্রলোকের ছিল, উনি কালী পূজা করত। মা কালীর নামেই হয়তো বাড়িটার নাম। ভয় দেখাচ্ছ? তাও আবার আমাকে? আরে না, এমনি বললাম। আমার শৈশবের অনেকগুলো বছর এই বাড়িতেই কাটিয়েছি। আমি অবশ্য তেমন কিছু দেখিও নি, শুনিও নি। হিন্দু ভদ্রলোকের নাম কি ছিল? আমার ঠিক মনে নেই, তবে উনি জলের দামে বাড়িটা বিক্রি করেছিলেন। আমার দাদার দাদা সেটা কিনে নিয়েছিল। পরবর্তীতে আমার দাদা নাকি কি সব স্বপ্ন টপ্ন দেখতেন। দাদাকে আমি অবশ্য দেখিনি, সবই দাদির মুখে শোনা। একটা ভাঙা কালী মূর্তি এখনো এই বাড়িতে আছে মনে হয়। আর যাকে বাদ দাও, তবে তোমার ভয়ের কোনো কিছু নেই। আমি বুঝলাম না ভয়ের কথা আসছে কেন। না, মাঝে মাঝে বাবা বলতেন আমাদের ফ্যামিলির সঙ্গে এই বাড়িটা একটা যোগসূত্র আছে, পুরনো কোন এক কুসংস্কারী আর কি। যাই হোক, নেত্রকোনা কি তুমি গাড়ি নিয়ে যাবে? না, আমরা বন্ধু বান্ধব মিলেই বাসে যাচ্ছি। সবার তো গাড়িতে জায়গা হবে না। ওখানে আমার এক ইঞ্জিনিয়ার বন্ধু আছে, ওই প্ল্যানটা করে দিবে, সেজন্যই যাওয়া। তা যাবে তুমি? খেপেছো? আমি গেলে তোমরা আরাম করে কথা বলতে পারবে না? অবশ্যই না, এই একটু অসুবিধা তো হবেই। আচ্ছা আচ্ছা, তাই আমি সেটা বুঝি। ইমতি নাস্তা সেরে ইমতি বের হলো। বেচারার খুব খাটুনি যাচ্ছে, অবশ্য মজা নিয়ে কাজগুলো সে করছে। নীরা সকাল সকাল গোসল সেরে নিল। বিশাল বড় বাথরুম। সত্যি গ্রাম গ্রামই আর শহর শহরই। নীরার গ্রাম ভীষণ ভালো লাগে। ওর ইচ্ছে ছিল গ্রামে থাকবে, কিন্তু তা তো হলো না। নীরা ঠিক করলো আজ সারাটা দিন বাড়িটা ঘুরে ঘুরে দেখবে। যেই কথা সেই কাজ। রুম থেকে বের হতেই দেখলো দাদির ঘরের তালা খোলা। চাচি মনে হয় খুলে রেখেছে। দরজার শেকল খুলে ঘরে ঢুকে নীরা অবাক হয়ে গেল। এত সুন্দর নকশা করা একটা পালঙ্ক ধুলায় অযত্নে ফেলে রেখেছে। ইচ্ছে করলেই পাকা ঘরগুলোর একটাতে রাখতে পারে। দাদির জন্যই মূলত নীরা আর ইমতিয়াজের বিয়েটা হয়েছিল। সেতারা বেগম ভীষণ অসুস্থ অবস্থায় নাতবু দেখতে চেয়েছিলেন, তাই ইমতিয়াজ তড়িঘড়ি করে বিয়ে করেছিল। বিয়ের দিন দাদি আরো অসুস্থ হয়ে যান। বিয়ে পড়ানোর পরপরই নীরাকে নিয়ে ইমতিয়াজ গ্রামের বাড়িতে চলে আসে।
নীরাকে দেখার পর তিনি আস্তে আস্তে সুস্থ হতে শুরু করেন। 2 দিন এই বাড়িতে থেকে নীরা তৃতীয় দিন রাতে ঢাকা চলে যায় এবং তার ঠিক 17 দিন পর সেতারা বেগম মারা যান। মৃত্যুর পর অনেকেই নাকি সেতারা বেগমকে কুয়ায় গোসল করতে দেখেছেন। চাচির কাছ থেকে নীরা সব শুনল। ইমতিয়াজ খুব কষ্ট পেয়েছিল, কারণ দাদি তার ভীষণ প্রিয় মানুষগুলোর মধ্যে একজন। নীরা এর আগে যখন দাদির ঘরে এসেছিল তখন এত কিছু খেয়াল করেনি। একে তো উনি অসুস্থ, তার উপর নীরা নতুন বউ, সারাক্ষণ ঘোমটা দিয়েই দাদির পাশে বসেছিল। সেতারা বেগম নীরার হাত মুখ হাত দিয়ে ছুঁয়ে খুব আদর করেছিলেন। চাচি বলল ঘরে ট্রাঙ্ক আর মোটকি ছাড়া কিছুই নেই, কিন্তু এই সেই ট্রাঙ্কের নমুনা, বিশাল বিশাল 6টা ট্রাঙ্ক, তার মধ্যে একটা ট্রাঙ্ক ছোট, ওপরের লোহার ঢাকনায় নকশা করা, দেখে মনে হচ্ছে রাজা বাদশাদের আমলের। 3টার ওপর বাকি 3টা লাইন করে সাজানো। পালকের ডান পাশে দরজার পেছন দিকটাতে বড় মাটির ঢাকনা দেয়া মোটকি, তার বাম পাশে মাটি দিয়ে বেশ উঁচু করা, তার উপরে পশ্চিম কোণে ট্রাঙ্কগুলো রাখা। এছাড়াও পুরনো কড়ই কাঠের কুচকুচ This track was downloaded from FusionBD.com. কালো একটা গোল টেবিল, টেবিলের উপর নীল কাঁচের 2টা পেট মোটা ল্যাম্প, মাটির দেয়ালে কিছু বাহারি লতাপাতার আলপনা আঁকা, পালঙ্ক বরাবর একটা কালো আলমারির মতো কিছু একটা, যার সামনের দিকটা টেবিলের মতো। নীরা কাছে গিয়ে আলমারির পাটটা খুলেই চমকে গেল। নীরাকে দেখা যাচ্ছে, ওটা একটা আয়না। ইস, কি সুন্দর! প্রত্যেকটা ট্রাঙ্ক তালাবিহীন, শুধু ছোট ট্রাঙ্কটাতে তালার সঙ্গে চাবি ঝুলছে। নীরা ট্রাঙ্কটা খুলে কিছুই পেল না। চাচিকে দিয়ে ঘরের ধুলাবালি ঝেড়ে পরিষ্কার করে পালঙ্কে চাদর পেতে দিল। দুপুরে নীরা এই ঘরটাতেই বই পড়বে, কারণ এই ঘরের কোণার দিকের বড় জানালাটা খুললেই নদী দেখা যায়। সারা দুপুর নীরা সেতারা বেগমের ঘরে বসে বই পড়ল। তারপর খাওয়া দাওয়া সেরে পড়তে পড়তে একসময় ঘুমিয়ে গেল। সে আবার সেতারা বেগমকে স্বপ্ন দেখল, একই স্বপ্ন। স্বপ্নে উনি পান খাচ্ছিলেন, তার ঘন কালো কোকড়ানো চুলের সিঁথি ভর্তি সিঁদুরও দেখতে পাচ্ছিল, স্পষ্ট, যেন রক্ত জবার টক টকে লাল রং। স্বপ্নে দাদি এত করে বলল, ছোট্ট ট্রাঙ্কটাতে শ্বেত পাথরের হামানদিস্তা আছে, ওটা তোর মেয়ের জন্য রাখা। ঘুম ভেঙে নীরা দেখছে ঘরে আলো জ্বলছে, চাচি বাটি দিয়ে গেছে, সন্ধে হয়ে এসেছে। স্বপ্নে দাদির মাথায় সিঁদুর দেখেছে মনে পড়তেই নীরা মনে মনে হাসল। বিছানা থেকে নেমে ছোট্ট ট্রাঙ্কটা খুলল। প্রথমে ওর চোখ বিশ্বাসই করতে পারছিল না, নিশ্চয়ই ওর কোথাও ভুল হচ্ছে। ট্রাঙ্কের ভেতরে হামানদিস্তা। নীরার গা কাঁটা দিল, ও মনে মনে ব্যাখ্যা খুঁজতে লাগলো। আম্মাজি, ঘুমের মধ্যে আপনি কাঁপতেছিলেন তাই খেতা দিয়া গেছি। ভালো করেছেন চাচি, একটু চা খাওয়াতে পারবেন? অক্ষণই আনতাছি। আচ্ছা চাচি, এই পালঙ্কটা পাকা ঘরগুলো দুটোর একটা রাখা যায় না? বড় আম্মার নিষেধ ছিল। এই যে ট্যারাং দেখতেছেন, ওর মধ্যে বড় আম্মার একটা গুপ্ত বাক্স আছিল। বাক্সটা হারাইয়া গেছে। বাক্সর মধ্যে সাদা পাথরের হামানদিস্তা, সিন্দুরের কৌটা, নকশা করা নীলকান্তমণির আয়না আর সোনার সেকটি পিনা ছিল। ওইগুলান গায়ত্রী দেবীর, মানে যাগো বাড়ি আছিল তার বউয়ের। গায়ত্রী দেবী শুনছি খুব রূপসী আছিল। হাঁটুর নিচ পর্যন্ত তার কালা মিশমিশা কুকরাইন্না চুল আছিল। জবা ফুলের রস আর কালো কেশি গাছের গোড়ার রস মাখত চুলে, রিঠা দিয়া চুল পরিষ্কার করত, আবার জবা ফুল দিয়া নিজেই বলে সিন্দুর বানাইতো। আমরা বাড়ির পিছনে যে কুয়া, এই কুয়ার পানিতে গোসল কইরা ভোরে শিবের পূজা করত। এক অমাবস্যায় হইল কি, তার স্বামী স্বপ্নে দেখলো একটা গৌরকালী মূর্তি এই বাড়ির প্রতিষ্ঠা করতে হইব, তা না হইলে গায়ত্রী দেবীর প্রাণের শঙ্কা আছে।
গায়ত্রী দেবীর যিনি স্বামী আছিলেন শ্রী গণেন্দ্র বাবু, উনি আবার এইসব খুব বিশ্বাস করতেন। উনি আসাম থেকে গৌরকালীর মূর্তি আনছিলেন, যার চোখ ছিল নীলকান্তমণি, অত্যন্ত দামি রত্ন। সেই মূর্তিটারে গায়ত্রী দেবী প্রত্যেক দিন দুধ দিয়া গোসল করাইতেন, আর তার পর পর শিবের মাথায় জল ঢালতেন। এই গৌরকালীর মূর্তি নিয়ে একটা গল্প প্রচলিত আছে। গায়ত্রী দেবীর মৃত্যুর পর স্থানীয় অনেক লোক মূর্তির চোখে জল দেখেছে। এগুলো নীরা শুনল ইমতিয়াজের চাচির কাছ থেকে। আজ রাতেও নীরার ঘুম ভেঙে গেল ঠিক 3:45। মনে হলো হামানদিস্তায় কেউ যেন শব্দ করছে। শব্দটা আসছে দাদির ঘর থেকে। নীরা বিছানা থেকে উঠে দরজা খুলে দাদির ঘরের দিকে যাচ্ছে। ওর মধ্যে একটা অদ্ভুত ঘোর কাজ করছে। এটা স্বপ্ন নাকি সত্যি ঘটছে কিছু বুঝতে পারছে না নীরা। তবে সে ঘটনাটা এড়াতেও পারছে না। দাদির ঘরে আবছা আলো জ্বলছে। দেখলো দাদি খোলা চুলে পালঙ্কে বসে হামানদিস্তায় কি যেন পিষছে। দাদি, আপনি এত রাতে কি করছেন? তোর মেয়ের জন্য ঔষধ বানাইতাছি রে। আমি কি আপনাকে স্বপ্নে দেখছি? স্বপ্ন দেখবি কেন, সাইয়া দেখ। আয় কাছে আয়, জানালা দিয়া দেখ বাইরে কত আলো। আজ পূর্ণিমা, যাবি? চল বাইরে গিয়া হাঁটি। বাইরে কোথায় যাবেন? তুই তো এই বাড়ির কুয়াই দেখোস নাই, চল যাই। ওই একচালা ঘরটার পেছন দিকে না কুয়াটা? একটু ভিতরের দিকে, জবা গাছটার নিচ দিয়া ইটের যে ভাঙ্গা রাস্তাটা আছে, ওই রাস্তার মাথায় যাবি। ইমতিয়াজকে ডাকবো? ও আইব না, ওর ঘুম খুব গভীর। চল আমরাই যাই। নীরা দাদির সঙ্গে বাইরে বের হলো। দুজনে একসঙ্গে হাঁটছে, কিন্তু নীরা লক্ষ্য করলো এটা সেতারা বেগম নয়। যার সঙ্গে নীরা এতক্ষণ কথা বলেছে সে গায়ত্রী দেবী। আমার মনে হচ্ছে সেতারা বেগম। সে ঠিক বুঝতে পারছে না কি হচ্ছে এসব। গৌরকালী মূর্তিটা দেখছিস? ওর চোখ খুব দামি রত্ন। এই রত্নের নাম নীলকান্তমণি। দেখেছি দাদি, আপনার সঙ্গে ওই মূর্তির অনেক মিল আছে। দূর বেয়াক্কেল, আমি না, ওই মূর্তির চেহারা গায়ত্রী দেবীর মতো। চল যাই, ওই ঘরে যাবি? চলেন যাই। কিরে হা কইরা যায় আর কেন? কাছে আয়, মায়েরে প্রণাম কর। আমি রোজ রাইতে মায়ের গলায় জবার মালা দেই আর শিব ঠাকুরের মাথায় জল ঢালি। আগে ভোর রাইতে প্রতিদিন স্নান করতাম, এখন বয়স হইছে তাই শুধু পূর্ণিমা আর অমাবস্যার রাতে স্নান কইরা পূজা করি। দাদি, আপনি কি সেতারা বেগম নাকি গায়ত্রী দেবী? দাদি চলেন চলেন ফিরে যাই। সে কি রে, কুয়া দেখবি না? না, আমার ঘুম পাচ্ছে। এখনই তো ভোর হইব, এখন আর ঘুম কি? আমার শরীর ভালো লাগছে না। আরে আইসাই তো গেছি, তাড়াতাড়ি আয়, ভোরের আগে যাইতে হইব। আপনি কে? আপনি কি গায়ত্রী দেবী? আমি গায়ত্রী দেবী। আমার মৃত্যু হইছে এই কুয়ায়। জ্ঞান ফিরতেই দেখে চাচি, ইমতিয়াজ সবাই ওর পাশে বসে আছে। সবাই উৎসুক চোখে তার মুখের দিকে তাকিয়ে আছে। ইমতিয়াজের কপালে সরু ভাঁজ। তুমি এত ভোরে কুয়ার কাছে গেলে কিভাবে? আমি তো যাইনি, আমি তো তোমার পাশেই ঘুমাচ্ছিলাম। তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে। নদীর পাড়ে এক মাঝি তোমাকে দেখে চাচাকে খবর দিল। চাচি এসে আমাকে ডেকে তুললো। গিয়ে দেখি তুমি কুয়ার পাশে পড়ে আছো। আমি তো অবাক, তা তুমি ওখানে গেলে কি করে? আমি যাইনি, কি সব স্বপ্ন দেখছিলাম ঘুমের ঘরে। হয়তো হয়তো কখন বেরিয়ে পড়েছি, আমার মনে পড়ছে না। সত্যি করে বলো তো নীরা, কাল সারা দুপুর তুমি কি সব হাবি জাবি পড়েছো? স্বপ্ন দেখে কখন যে ঘর থেকে বেরোছে তা মনেই পড়ছে না। তুমি যা ভাবছো তা না ইমতি।
আমি কিছুই ভাবছি না, চলো আজই ঢাকা যাব, আর থাকার দরকার নেই এখানে। প্লিজ ইমতি, এত রাগ করছো কেন? আমি আর বাইরে বের না হলেই তো হলো, তাই না? সকাল সকাল মাথা গরম করো না তো। তোমার কাজটা গুছিয়ে তবেই আমরা ঢাকা যাব। সেদিন সারা দিন ইমতিয়াজ নীরার কাছে রইল এবং নীরাকে বলল, চলো আমি তোমাকে কুয়োটা দেখাবো। তুমি কি সব গল্প শুনে শুনে মনে মনে আজগুবি কল্পনা করে যাচ্ছ আল্লাহই জানে। তারপর বিকেলে দুজনে কুয়ার পাশে এলো। কুয়ার পিছন দিকটায় অনেক অপরিচিত লতা গুল্ম দিয়ে ছাওয়া। নীরার ভালোই লাগলো। নীরা দেখলো পুরনো একটা কুয়ো, সিমেন্ট আর পাথর মেশানো, প্রায় 30 থেকে 32 ইঞ্চি চওড়া বাঁধানো কিনারা, যেখানে অনায়াসে বিছানা পেতে একজন ঘুমোতে পারবে। কুয়ার ভেতরে চারদিকে মোটা মোটা চুড়ির মতো লোহার বেড়ি দেয়া। ইমতিয়াজ বলল ওগুলো কুয়া পরিষ্কার করার জন্য পাইপটা কুয়ায় নেমে পরিষ্কার করে ওগুলো ধরে উপরে উঠে আসতো। বড় কুয়া বলে 3-4 জন পাইচ লাগতো পরিষ্কার রাখার জন্য। কুয়ার পানি এখনো টলটলে। সারা বিকেল নীরা ইমতি নদীর ধার দিয়ে অনেক দূর পর্যন্ত ঘুরে বেড়ালো। রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নীরাকে ইমতি ঘুমের ওষুধ খাইয়ে দিল। নীরা দ্রুত ঘুমিয়ে গেল। একসময় ইমতিও। মাঝ রাতে নীরার আবার ঘুম ভেঙে গেল। কটা বাজে? রাত 3:45। কেউ একজন হামান দিস্তায় শব্দ করছে। নীরা আস্তে করে দরজা খুলে বাইরে যেতেই দেখে শব্দটা দাদির ঘর থেকেই আসছে। নীরা এগিয়ে যেতেই কেউ একজন ওর নাম ধরে ডাক দিল, নীরা, আসছস তুই? ইমতিয়াজ জাগে নাই তো? না না, কে আপনি? গায়ত্রী দেবী? কেন ডাকছেন আমাকে? চল, কুয়ার ভিতরটা দেখবি না? আমি আজ কুয়াটা দেখে এসেছি গায়ত্রী দেবী। তোর বোকা, কিছুই তো দেখোস নাই, আমি ধরে দেখামো। না না না, আমি যাবো না। আমার কেমন যেন ঘোর ঘোর লাগে। এটা স্বপ্ন না বাস্তব আমি বুঝতে পারি না। এইটা স্বপ্ন না রে, সত্যি। কাল বড় হইয়া গেছিল, তাই তুই জ্ঞান হারাইয়া ফেলছিস। আজ তাড়াতাড়ি যাওয়ান লাগবো, পাশালা। ঠিক আছে, চলেন। তোরে আমার খুব পছন্দ হইছে। আমি চাই তুইও আমার মতো গৌরকালী মূর্তির জন্য তোর জীবন বলি দে। আয়, আমার সঙ্গে কুয়ায় ঝাঁপ দিবি। কিন্তু ইমতিয়াজ খুব কষ্ট পাবে। ওই কষ্ট পাইব না, হয় খুব ধৈর্যশীল ছেলে। নীরা কুয়ার বাঁধানো পাড়ের উপরে উঠে দাঁড়াতেই আজানের শব্দ ভেসে আসছে মসজিদ থেকে। তারপর আর কিছুই নীরার মনে নেই। চোখ খুলে দেখল ইমতিয়াজ মুখ শক্ত করে বসে আছে। নীরা কিছুই বুঝতে পারছে না। নীরা, সবকিছু কি গোছানো হয়েছে? তাহলে চলো খেয়ে দিয়ে আমরা এখনই ঢাকা রওনা দিই। আচ্ছা, তুমি আবার কালকের মতো কুয়ার কাছে কেন গিয়েছিলে? আমার শরীরটা ভালো লাগছে না। দেখো তো, জ্বরটা নাকি খুব দুর্বল লাগছে, আর এই জন্যই ওখানে বসেছিলাম। আজ থাক না, জ্বর নিয়ে জার্নি করতে পারবো না। কই দেখি। আরে অনেক জ্বর তো। চাচি, 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 আমাকে একটু চা দেন না। আনতাছি, চা আনছি। তো কত বারে বারে অত সকালে তুমি একলা একলা হাইটটা বেড়াও কেন? ডর ভয় নাই নাকি? চাটা খেয়ে এখন একটু ফ্রেশ লাগছে। জ্বরটাও মনে হচ্ছে ছেড়ে যাবে। একটা গোসল দিতে পারলে ভালো হয়। গোসল করলে যদি আবার জ্বর বেড়ে যায়? থাক বাবা, তার কোনো দরকার নেই। আরে না, জ্বরের মহা ঔষধ হচ্ছে পানি। বেশি করে পানি দিয়ে গোসল করলে আমার জ্বর একদম সেরে যাবে। তুমি টেনশন নিও না তো। জানি বলে লাভ হবে না। আচ্ছা ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে করো। নীরা গোসল করে হালকা কিছু খেয়ে শুয়ে পড়ল। সারা দুপুর ঘুমানো ইমতিও বাসায় ছিল। ঘুম ভাঙলো দুপুরের পর। তারপর খাওয়া দাওয়া সেরে আবার ঘুমলো। সেই ঘুম ভাঙলো রাত 9টায়। রাতে কিছুই খেলো না নীরা, শুধু 1 গ্লাস গরম দুধ খেয়ে নিল। আজ আমি ঘর লক করে চাবি আমার কাছে রাখছি। আচ্ছা, আমি কি ভূত হয়ে গেছি নাকি?
আমার মনে হচ্ছে গায়ত্রী দেবী তোমার উপর ভর করেছে। হাস্যকর কথা বলো না তো, রাগ লাগছে। রাতে ইমতি একাই খেয়ে নিল। ইমতি দুধ খেতে চায় না, কিন্তু আজ এক গ্লাস দুধও খেল। তারপর দুজনে গল্প করতে করতে একসময় ঘুমিয়ে গেল। ঘুমটা বেশ গাঢ় হলো। সকালে ঘুম ভেঙে দেখে নীরা এখনো ঘুমোচ্ছে। গত রাতেও ইমতি নীরাকে ঘুমের ওষুধ দিয়েছে, কালকের চেয়ে বেশি, 5 মিলিগ্রাম। মাঝে মাঝে নীরার লাগে ডাক্তারের প্রেসক্রিপশন করছেন। কপালে হাত দিয়ে জ্বরটা দেখে নিল, না, জ্বর নেই। ঘুম ভাঙলো? আচ্ছা, রাতে দরজা লক করে রেখেছিলে নাকি? আমি ভোরে বের হতে পারলাম না। মানে আমি তো দরজা লকই করিনি। আরে বুদ্ধু, ফান করছিলাম। আমি তো এক ঘুমে রাত কাবার করে দিলাম। আজকে আমরা ঢাকা যাচ্ছি। একটা জরুরি কাজ এখনো বাকি আছে। আজ নেত্রকোনা থেকে শিয়াব আসবে, ভাবছি কাজটা সেরেই যাব। অবশ্য তুমি যদি অনুমতি দাও তাহলে আমরা না হয় পরশু রাতে রওনা দিই। ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। শরীরটাও এখন বেশ ঝরঝরা লাগছে। নাস্তা সেরে নীরা ইমতিয়াজের সঙ্গে একটু শহরে গেল। নীরাকে বাড়িতে দিয়ে দুপুরে খাবার সেরে তবেই ইমতি বের হলো। গেটের কাছে চাচি যেন ইমতিকে কি বলছিল। একটু জোরে পা চালিয়ে চাচি হন্তদন্ত হয়ে এসে বলল, আম্মাজি, আমার এক ননদের শাশুড়ি মইরা গেছে। বেশি দূরে না, গেরাম হাঁটার রাস্তা, 7 মাইল। অন রিস্কাও চলে। যদি আমি একটু যাইতাম ভালো হইতো। হেরা ফোন করছে। আজ রাতে আসবেন না? না না, আসমু, একটু রাইত হইব। ওই বাড়ির মাইয়া যারে কুইয়া যাইতাছি, খালি ভাত রানবো। সব আমি রাইন্দা থুইয়া গেছি। ঠিক আছে, যান। ইমতিকে বলেছেন? কইছি, কইলো আপনার লগে কথা কইতে। হ্যাঁ, তাড়াতাড়ি আইয়া পড়বো, তারা দিরম হইতো না। আচ্ছা যান, অসুবিধা নাই। তবে রাতে আসতে না পারলে একটা ফোন করে দিয়েন, অন্য কারো ফোন থেকে। আমি আমার নাম্বারটা লিখে দিচ্ছি। দেন, লেখা দেন। চাচি রংজলা কালো রঙের একটা গোল বোরখা পরে চাচার সঙ্গে দুপুরে রওনা হয়ে গেলেন। ইমতিয়াজ তাড়াতাড়ি ফিরবে। সারা বাড়ি নিঝুম, খাঁ খাঁ দুপুর, যেন কেমন একটা হাহাকার চারিদিকে। নীরার ভালো লাগছে। নির্জনতা নীরার বিশেষ পছন্দ। ও যখনই একা একা কিরে, আয় আয় না, বালতি কূপে ফেল। কে? আমি গায়ত্রী দেবী, কুয়ার ভিতর উকি দে। আপনি কুয়ার ভেতরে কি করছেন? তুই গৌরকালী মূর্তির পূজা করবি, তাই তোরে সাহায্য করতে আসছি। আমাকে আমাকে আপনি কি সাহায্য করবেন? তুই তো সানের নিয়মই জানোস না। বইতে আমি নিয়ম পড়েছি। বইতে তো কোথাও লেখা নাই যে কুয়ার জলে ডুব দিয়া মন্ত্র পাঠ কইরা স্নান করন লাগবো। কুয়ার মধ্যে ডুব দিতে হবে না, এখানে বালতি আছে, এটা দিয়ে জল তুললে গোসল করা যাবে। বালতি তো ভীতু মানুষ বলেই গা, সে তারা বেগমও ভীতু ছিল। আমার পরে তোর দাদি সে তারাই এই গৌরকালীর পূজা করতো। ডুব দে তাড়াতাড়ি। কি আবোল তাবোল বকছেন? কুয়ায় ডুব দিলে আমি উপরে উঠবো কিভাবে? বোকা মাইয়া, কুয়ার চারিদিকে লোহার বেরি আছে না, তা ধইরা উপরে উঠে আসবি। কিন্তু কুয়ার পাড় তো খুব চওড়া, ভেতর থেকে উপরে ওঠা খুব কঠিন হয়ে যাবে। আমি তো আছি তোরে সাহায্য করার লাইগা। চারদিক কেমন অন্ধকার অন্ধকার হয়ে আসছে। নীরার গা ছমছম করছে। না, ভয় পেলে হবে না, ভয়ের কিছু নেই। ও যা শুনছে তা ওর কল্পনা। একা একা রয়েছে, কল্পনার চরিত্রগুলো স্পষ্ট দেখতে পাচ্ছে। নীরা জোরে শব্দ করে বালতি কুয়ার ভেতর ফেলল। কেমন একটা অদ্ভুত শব্দ হচ্ছে জল আর বালতি, যেন জল তরঙ্গের অন্য রকম একটা সুর। এই সুরের সঙ্গে নীরা অনেক দিন ধরে পরিচিত। একটা রিনঝিন শব্দ শরীরে এসে ধাক্কা দিচ্ছে। বাবা, এত ঘুম!
কখন থেকে ডেকে ডেকে ধাক্কা দিচ্ছি। মানে আমি তো এতক্ষণ তো আমি তো ওই তোমার তো চিরকালের একই অভ্যেস, পড়তে পড়তে ঘুমিয়ে যাওয়া। এই বালিশের পাশেই বইটা দেখছি। বই পড়ছিলে তাই না? হ্যাঁ, বই পড়তে পড়তেই হয়তো ঘুমিয়েছি। বাইরে যাবে? চলো চাটা কিছু খেয়ে আসি। কেন, চাচি আসেনি? আসতে চেয়েছিল, আমি বললাম আসতে যদি রাতই হয় তবে আর থাক, না এসে ভোরে রওনা দিলে হবে, আমাদের অসুবিধা হবে না। ভালোই করেছো, চলো একটু ঘুরে আসি। আমি রেডি হয়ে আসছি। যাক, মীরাকে নিয়ে টেনশনে কিছু নেই, সব ঠিকঠাকই আছে। প্রথম 2 দিন ও ভয় পেয়ে গিয়েছিল, জার্নি টার্নি করে হয়তো শরীর খারাপও লাগছিল, তাই ওরকম মাথাটা ঘুরে পড়ে গিয়েছিল। এই ছুটিটা ঠিক মতো কাজে লাগাতে না পারলে আর কাজ গোছানো উঠবে না। চলো চলো, যাও যাক। আচ্ছা নীরা, বাসায় তুমি একা একা থাকো, খারাপ লাগেনি তো? আমি ঢাকাতেও একাই থাকি, কোনো সমস্যা হচ্ছে না, আমি অভ্যস্ত এটাতে। তোমাকে এখানে আমি একদমই সময় দিতে পারছি না। আসলে প্রজেক্টটা দাঁড় করাতে হলে একটু সময় দিতেই হয়। একবার সব ঠিকঠাক হয়ে গেলে দেখবে ঝাড়া হাত পা সব। এটা কিন্তু ভৌতিক কিছু নয়, আবার অলৌকিকও নয়, এর ব্যাখ্যা আছে। কিন্তু আর আমি আমারটা। এতদিন তোমার সঙ্গে আমি আছি, অথচ জানিও না তুমি এত সুন্দর করে গুছিয়ে তর্ক করতে পারো। মানে কি, আমি গুছিয়ে সংসার করতে পারি না? তা তো মানতেই হবে, তা না হলে দেখা যাবে আবার গায়ত্রী দেবী তোমার উপর ভর করে আমাকে ভয় দেখাচ্ছে। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, তুমি গায়ত্রী দেবীকে ভয় পাও? না, ওই বিষয়টা নিয়ে আমি মাথা ঘামাতে চাই না। লৌকিক অলৌকিক, যে যার মতো ভালো থাকুক না। নীরা ইমতিয়াজ দুজনে যুক্তি তর্ক হাসি ঠাট্টা সবকিছু মিলিয়ে ভালোই আছে, সুখে কেটে যাচ্ছে ওদের দিন। ছুটিটা ইমতিয়াজ চেয়ে নীরাই বেশি এনজয় করছে। ওরা দুজনে ঘুরে ফিরে বাড়ি এসে রাতের খাবার খেয়ে বিছানায় গা এলিয়ে দিল, কিন্তু নীরার ঘুম আসছে না। দুপুরের স্বপ্নটা সে আবার শুরু থেকে শেষ পর্যন্ত মনে মনে মিলিয়ে নিল। এত বাস্তব মনে হচ্ছিল কেন বিষয়গুলো? তবে ভাঙা আয়না, শ্বেত পাথরের হামানদিস্তা, লাল শালুতে মোড়া হাতের লেখা বই, এই সব ঘটনা নীরা ইমতিয়াজের কাছ থেকে চেপে গেল। ভেবেছিল বলবে, কিন্তু বিকেলের ওইসব কাহিনী শুনে আর বলার ভরসা পাচ্ছে না। বলতে গেলে দেখা যাবে পুরো ঘটনার কোনো সঠিক ব্যাখ্যাও পাবে না। ঢাকা ফিরে যেতে হবে। ইমতিকে নিজ থেকে না বললে ও জোর করবে না নীরা জানে। স্বপ্নের ব্যাখ্যা ভাবতে ভাবতে নীরা একসময় ঘুমিয়ে পড়ল। একটা অদ্ভুত শব্দ হচ্ছে, মনে হচ্ছে কেউ কুয়াতে বারবার বালতি ফেলছে আর তুলছে। দূর থেকে মিহি হয়ে শব্দটা আসছে। নীরার ঘুম ভেঙে গেল। ও নিশ্চিত ও এখনো স্বপ্নের মধ্যেই আছে। নীরা ঘড়ি দেখল না, আস্তে করে দরজা খুলে হাঁটতে হাঁটতে গোরকালের মূর্তির ঘরে চলে এলো। গায়ত্রী দেবী পুজো করছেন, তাকে অন্যরকম লাগছে। ঘন কালো কোকড়ানো চুলের মাঝখানে টকটকে লাল সিঁদুর ভর্তি সিঁথি, চোখগুলো দিয়ে নীলা বাবা ছিটকে পড়ছে। মনে হচ্ছে উনি মানুষ নন, অশরীরী কোনো আত্মা। হাই, আমার সঙ্গে মন্ত্র পাঠ কর। জবা ফুলের মালাটা কি আপনি গেঁথেছেন? হ্যাঁ, জবার মালা ছাড়া তুই পূজা করবি নাকি? আপনি তো দেখতে একদম এই মূর্তিটার মতো। আমি অত্যাধিক স্বামী ভক্ত ছিলাম, ছোটবেলা থেকেই শিবের পূজা করতাম। আমার স্বামী আমারে পাগলের মতো ভালোবাসতেন, তার কারণ আমার নীল চোখ আর গৌর গায়ের রং। তিনি আমার রূপে মুগ্ধ আছিলেন। বেশি মুগ্ধতায় মানুষ পাগল হইয়া যায়, উনিও হইছিলেন। তাই আমারে ধাক্কা দিয়া কুয়ায় ফেলছিলেন, কিন্তু আমার মৃত্যু উনি সহ্য করতে পারেন নাই। তাই এসব কথা আপনি কেন আমাকে বলছেন? তোর জানা দরকার। না, দরকার নেই, কারণ যা ঘটছে সব স্বপ্ন। স্বপ্ন ভেঙে গেলে দেখবো আমি ঘরে শুয়ে আছি। তুই এত দূর যখন আসছিস, তখন তোরে আমার কথা শুনতেই হইব। আমি তো নিজেই এসব কল্পনা করছি।
তোর মধ্যে ভয় বিষয়টা খুবই কম, সেই জন্যই তোরে আমার এত পছন্দ হইছে। সেতারা বেগম ভীতু ছিল। আচ্ছা, সেতারার সেই ভয়ঙ্কর সন্তানের গল্পটা শুনছস? শুনেছি, আমি আর কিছু শুনতেও চাই না। এসব আমার কল্পনা। থাক, তুই এখন ব্যাখ্যা খুঁজতাছস। সেতারার যে গল্পটা তুই জানস না সেইটা বলি। সেতারা বেগমের লাশ ওই কুয়ায় দেখা যায়, এইটা জানস? ভীতু লোকজন নিজে ভয় পায় বলে ওরা ভয়ের গল্প বানাতে ভালোবাসে। আপনিও তাদের মতো একজন। সবাই সেতারা বেগমের মৃত্যু দেখছে, কিন্তু আসলে সেতারা বেগম নিজেরে এই গৌরকালী মূর্তির জন্য বলি দিছিল। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছেন এসব? আমি নিজে ওর স্নান করাইয়া কুয়ার জলে ফেলছি। ওর আত্মা ও নিজেই গৌরকালী মূর্তির জন্য বিসর্জন দিছে। লোকে যেটা দেখছে সেইটা ওর শরীর। আত্মার মৃত্যু তো অনেক আগেই হয়েছিল। ওই কুয়াতে তো ডুবে মরার কথা নয়, কারণ কুয়ার জল খুবই কম, আর চারদিকে এমন ভাবে লোহার বেড়ি দেয়া যে কেউ ওগুলো ধরে উপরে উঠে আসতে পারবে। তাইলে চল, তোরে কুয়ায় ফেলে দেহি তুই উইটা আসতে পারস কিনা। চলেন যাই। তারা আগে পূজাটা শেষ কইরা নেই। গৌরকালী মূর্তির শরীর যেন চকচক করছে। চাঁদের আলো এ ঘরে ঢোকার কথা নয়, কিন্তু মূর্তির গায়ে একটা আলো এসে পড়েছে। দুধ সাদা মূর্তির চোখগুলো যে অতি দামি রত্ন নীলকান্ত মণির, তা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। এত সুন্দর নীলাভ চোখ, গাঢ় নীল রঙের দুটি নীলার চোখে পড়ল। রক্তের মতো লাল হয়ে আছে মূর্তির জিভ, মনে হচ্ছে জীবন্ত। হাত দিলে নীরার হাতে রক্ত লেগে যাবে। গৌরকালী মূর্তির গলা থেকে পা পর্যন্ত জবা ফুলের মালা। এই তো বাম পাশে ওই শিবলিঙ্গটাও দেখতে পাচ্ছে নীরা। আশ্চর্য, এটা কি ফুল? হ্যাঁ, নীরা তো বইতে পড়েছিল, কিন্তু মনে করতে পারছে না। হ্যাঁ, মনে পড়েছে, এটা আকন্দ ফুল। বইতে গোটা গোটা করে লেখা ছিল, আকন্দ ফুল ছাড়া শিবের পুজো হয় না। এত সুন্দর হালকা বেগুনি রঙের একটা ফুল নীরা আগে কখনো দেখেনি। গায়ত্রী দেবীর মঞ্চে গৌরকালী মূর্তি জীবন্ত হয়ে উঠছে। নীরা এখন সম্পূর্ণ ঘোরের মধ্যে রয়েছে। সমস্ত কিছু প্রবল ভাবে দুলছে। আচ্ছা, ভূমিকম্প হচ্ছে না তো? গায়ত্রী দেবী এবার মাথা তুলে নীরাকে ডাকলো। এই ডাক নীরা এড়াতে পারবে না। চল, কুয়ার কাছে যাই, মা আজ সন্তুষ্ট হবে। নীরা উঠে গায়ত্রী দেবীর পেছন পেছন হাঁটতে লাগলো। জবা গাছের নিচে এসে গায়ত্রী দেবী অনেকগুলো জবা ফুল তুলে নিল এবং অদ্ভুত ভাবে একটার উপর আরেকটা রাখতেই মালা হয়ে গেল। নে, গলায় মালাটা দিয়া নে। মালা দিয়ে কি হবে? মালা পরাইয়া তারপর তোরে স্নান করাবো। বাঁধানো পাটাতে ওইটা দাঁড়াতো দেখি, পা ধুইয়া মুইসা দেই। নীরার মনে হলো কেউ তাকে সমস্ত শক্তি দিয়ে কুয়ার দিকে ঠেলে দিচ্ছে। নীরা আপ্রাণ চেষ্টা করছে কুয়া থেকে উপরে ওঠার, কিন্তু লোহার বেড়িগুলো ধরতে পারছে না সে। কুয়ার ভেতরের দেয়ালটা পুরনো শ্যাওলায় খুব পিচ্ছিল হয়ে আছে। বারবার হাত ফসকে পানিতে পড়ে যাচ্ছে। একসময় নীরা ক্লান্ত হয়ে আর চেষ্টা করল না। নীরার মনে হচ্ছে নীরা গভীর কোনো ঠান্ডা জলে তলিয়ে যাচ্ছে। জলের রংটা নীলকান্ত মণির মতো নীল। নীরার জ্ঞান ফিরল পরদিন দুপুরের পর। প্রচন্ড জ্বরে ভুল বকছিল। ইমতিয়াজ অস্থির হয়ে আছে। চাচি সহ আরো অনেকেই ছিল, অপরিচিত। নীরা চিনতে পারছে না। ইমতি,
ইন্তে আমার কি হয়েছিল? তুমি আমাদের বাড়ির কুয়ায় পড়ে গিয়েছিলে নীরা। কি? আমি কি বলছো তুমি? আম্মাজি, আমরা ভোরে নদীর পাড় দিয়ে হাইটে আসার সময় দূর থেকে আপনার দেখছিলাম। আপনার চাচারেও কইতাছিলাম, দেখছেন কাণ্ড, মাইয়াটা আবারও ভোরবেলা একলা একলা হেনাইছে। কুয়ার পাড়েও করে ডাকি, কইতে কইতে দেখি আপনি নাই, কুয়ার ভিতরে পইরা গেছেন। শব্দ শুই না আপনার চাচা নদীর মাঝি করে ডাক দিয়া নিয়ে আইলো, আর আমি দৌড়াইয়া গিয়া আব্বাজিরে ডাইকা তুললাম। এরপর লোকাই না আপনারে তোলা হয়েছে। ভাগ্যিস চাচা চাচি ওই পথ দিয়ে আসছিল, তা না হলে তো আমি জানতেই পারতাম না তুমি কুয়ার ভেতরে পড়ে আছো। আর আমি বিশ্বাসই করতে পারছি না নীরা। আমাকে আমাকে কে কুয়ায় ফেলে দিল? আর আমি কুয়ার কাছে গেলাম কখন বলো তো? আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে। থাক, তুমি আর কথা বলো না তো প্লিজ, রেস্ট নাও, আর একটা কিছু খেয়ে ওষুধ খেয়ে নাও। হ্যাঁ, কিছু খেতে দাও, খুব ক্লান্ত লাগছে। আচ্ছা ইমতিয়াজ সাহেব, আপনার স্ত্রী কি প্রায় অজ্ঞান হয়ে যায়? মানে কোনো কারণ ছাড়াই? মাঝে মধ্যে এমনটা হয়, আসলে একা একা বাসায় থাকে তো, খাওয়া দাওয়া একটু অনিয়ম হয়তো করে, প্রেশারটা একটু লো হয়ে গিয়েছে। আমার মনে হয়, মানে আমি শিওর নই, আপনার ওয়াইফের মনে হচ্ছে এপিলেপসি অর্থাৎ মৃগী রোগ থাকতে পারে। তো এ ধরনের পেশেন্ট পানি বা আগুনের কাছে গেলে বিভিন্ন সিমটম দেখা যায়। আপনি যে ধরনের সমস্যা আন্দাজ করছেন ডাক্তার সাহেব, সে ধরনের কোনো সিমটম আমার চোখেই পড়েনি। ঠিক আছে, তারপর আপনি যখন বলছেন আমি ঢাকায় ফিরেই ওর প্রপার ট্রিটমেন্ট করাবো। আজ তাহলে আসি। আপনারা তো মনে হয় খুব শীঘ্রই ঢাকা চলে যাচ্ছেন। হ্যাঁ, তা যাচ্ছি। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন ডাক্তার সাহেব। নীরা জ্বর সেরে একটু সুস্থ হতেই ইমতিয়াজ ঢাকায় ফিরে এলো। যে দুদিন ছিল সারাক্ষণই নীরার কাছে কাছে ছিল। ঢাকায় ফিরে আসার পর কয়েক সপ্তাহ কেটে যাবার পর বিভিন্ন টেস্ট করে ডাক্তার জানালো নীরা প্রেগন্যান্ট। তার মানে প্রচন্ড রকম শারীরিক অসুস্থতায় সেদিন মাথা ঘুরে ও কুয়ায় পড়ে গিয়েছিল হয়তো, এটাই ডাক্তারের ধারণা। কিন্তু গ্রামে কেন ধরা পড়ল না কে জানে, এটা রহস্যই রয়ে গেল। ডাক্তার শফিক ইমতির বন্ধু, সে ইমতিকে সম্পূর্ণ টেনশন ফ্রি থাকতে বলল। নীরার আর অন্য কোনো সমস্যা নেই, ইমতি সব ভুলেও যাচ্ছে, শুধু একটা খটকা ওর মধ্যে রয়ে গেছে। নীরার সিঁথিতে সেদিন সিঁদুরের মতো লাল রক্ত লেগেছিল। হতে পারে মাথা ঘুরে পড়ে যাওয়ার সময় হয়তো মাথা কেটে রক্ত বের হয়ে গিয়েছিল, কিন্তু সেটা তো কুয়ার পানিতে ধুয়ে যাওয়ার কথা। হিসেবটা ঠিক মিলছে না। এই নিয়ে অবশ্য নীরাকে কিছু বলল না, কারণও বেঁচে আছে এটাই যথেষ্ট। তার উপর ওদের সন্তান পৃথিবীতে আসছে, এটাই মূল আনন্দ এবং ভাবনার একমাত্র সুখ। 3 বছর পরের কথা, অনেকগুলো দিন কেটে গেছে। নীরা আর কোনো দিন গ্রামে যায়নি। ইমতির প্ল্যান ওর স্কুল লাইফের এক ফ্রেন্ডের উপর ছেড়ে দিয়েছে। ওরা ওদের মতো সব চালাচ্ছে, শুধু ইমতির ভাগের যে টাকাটা আসছে তা ব্যাংকে জমা হচ্ছে। ইমতি এখন একটা বিদেশি ফার্মে জয়েন করেছে। ওদের মেয়ে অরিত্রা জন্মের পরপরই ওরা ইংল্যান্ডের বার্মিংহামে চলে এসেছে, এখানেই থেকে যাওয়ার ইচ্ছে। নীরা মেয়ে, সংসার, বাগান, বইপত্র নিয়ে বেশ ভালো আছে। ব্যস্ততায় কেটে যাচ্ছে ওর দিনগুলো। প্রতিদিন মেয়ে অরিত্রার নতুন নতুন কাণ্ড দেখে ইমতিকে সেসব ব্যাখ্যা করে বোঝাতে বোঝাতে ওর দিন কাটছে। একদিন হঠাৎ দুপুরে কিসের যেন শব্দ আসছে উপর থেকে। নীরা দৌড়ে দোতলায় গিয়ে দেখে অরিত্রা একটা শ্বেত পাথরের হামানদিস্তায় কি যেন ভাঙছে। অরিত্রার চুল ঘন কালো। নীরা এমতি কারোর চুলই কোকড়ানো নয়, অথচ মেয়েটার চুল প্রচন্ড রকম ঢেউ খেলানো। ইমতি বলে ওর দাদি সেতারা বেগমের কোকড়ানো চুল নাকি অরিত্রা পেয়েছে। দাদিকে সে ভীষণ ভালোবাসত বলে ওর কাছে অরিত্রার মধ্যে দিয়ে ফিরে এসেছে দাদি। কি জানি, হতেও পারে। যদিও নীরা এসব বিশ্বাস করে না, ওর ধারণা হরমোনাল কোনো কারণে চুলটা কোকড়া হয়েছে। কিন্তু নীরা চমকে উঠল, অরিত্রা এই হামানদিস্তা কোথায় পেল? ইমতিয়াজের গ্রামের বাড়ি থেকে হয়তো হামানদিস্তাটা নীরা ব্যাগে করে নিয়ে এসেছিল, কিন্তু এটা বার্মিংহামে কিভাবে এলো? নিশ্চয়ই কোনো কিছুর ভেতরে করে চলে এসেছে। ও
ওরা খেয়াল করেনি। তবে নীরা যে আনেনি এটা নিশ্চিত। ইমতি এনেছে কি? তা না হলে কিভাবে সম্ভব? নীরা নানান ভাবে নিজেকে ব্যাখ্যা দিয়ে বোঝাতে লাগলো। হঠাৎ অরিত্রার দিকে চোখ পড়তেই নীরা স্তব্ধ হয়ে গেল। কি দেখছে নীরা? অরিত্রার চোখ নীল কান্ত মণির মতো গাঢ় নীল, আর সেখান থেকে নীল আভা যেন দ্যুতি হয়ে ঘরময় ছড়িয়ে যাচ্ছে। ওকে দেখতে অবিকল সেতারা বেগম, নাকি গায়ত্রী দেবী, নাকি গোরকালের মূর্তির মতো লাগছে। শরীরটা শ্বেত পাথরের মতো দুধ সাদা, মাথায় ঘন কালো কোকড়ানো চুল, আর অতি দামি রত্ন নীলকান্ত মণির চোখ। অপূর্ব সেই দৃশ্য। এই দৃশ্য নীরা আগেও দেখেছে, অবশ্যই দেখেছে। এই দৃশ্যই কি কোনো অলৌকিক ঘটনা যার ব্যাখ্যা হয় না? প্রকৃতির কোনো পুনরাবৃত্তি? বন্ধুরা, শেষ হয়ে গেল আজকে কুয়াশার মূল কাহিনী, এবং আজকে কাহিনীর নাম ছিল পুনরাবৃত্তি। পুনরাবৃত্তি লিখেছেন এবং নাট্যরূপ দিয়েছেন মাকসুদুর রহমান মেঘলা, তার নিজের লেখা কাহিনী এটি। আর এই নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেগুফতা আবিদ শাড়ি, আর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন যারা, তার আগে জানাচ্ছি যে এডিটিং এবং সাউন্ডে ছিলেন খালিদ, এবং নীরার চরিত্রে অভিনয় করেছেন শাড়ি, ইমতির চরিত্রে জাহিদ, চাচির চরিত্রে অভিনয় করেছেন সিফাত, দাদি গায়ত্রী অথবা সেতারা দেবীর চরিত্রে অভিনয় করেছেন কুমকুম, ডাক্তারের চরিত্রে খালিদ। অনেকে লিখে পাঠিয়েছেন কুমকুমের কথা। আজকে কুমকুম খুব দারুণ একটা চরিত্রে অভিনয় করেছে, সেটা হচ্ছে 3 জনের চরিত্রে অভিনয় করেছেন, একটা দাদি, গায়ত্রী দেবী এবং সেতারা বেগম।